আজ থেকে ঠিক 13 বছর আগে নিজের চোখের সামনে বাবা মাকে হারিয়েছিল সে। সবাই ভেবেছিল সেই ছেলেটাও হারিয়ে গেছে, কিন্তু কেউ জানতো না সে ফিরবে, শ্যাডো কিং হয়ে ফিরবে সে। এবার প্রতিশোধ নয়, পুরো মাফিয়া সাম্রাজ্যের শেষ দেখতে চলেছে এই শহর। যে শহর একদিন তার সব কিছু কেড়ে নিয়েছিল, আজ সেই শহরই অপেক্ষা করছে তার বিচারের। কিন্তু কেউ জানে না সাধারণ এক যুবকের মুখোশের আড়ালে লুকিয়ে আছে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর এক কিং। তো চলুন আজকের গল্পটা দেখা যায় কি হয়েছিল ঠিক 13 বছর আগে। হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। আমি ফিরে আসব, আর আমাকে ফিরে আসতেই হবে। হালিমপাড়া খুব রুচিশীল আর সংস্কৃতি পরায়ণ একটা ছোট্ট শহর। দিনের বেলা ট্রাফিকের হর্ন, মানুষের ব্যস্ততা, উন্নত আইন ব্যবস্থার জন্য শহরটাকে বাহ্যিকভাবে সুন্দর বলে মনে হয়। কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথে এক অদৃশ্য শক্তির হাতে এর নিয়ন্ত্রণ চলে যেত। সবাই বুঝতে পারত, কিন্তু ভয়ে কেউ মুখ খোলার সাহস করত না। 28শে জুলাই 2024, প্রবল বৃষ্টি আর ভয়ঙ্কর এক ঝড়। ঠিক তখনই ট্রেন থেকে নামলেন 26 বছরের এক তরুণ যুবক। গায়ে কাদা জামা, প্যান্ট ছেঁড়া, পায়ে জুতোটাও ছেঁড়া। যুবকটির নাম নীরব হাসান মোল্লা, বয়স 26। খুব ছোটবেলায় চোখের সামনে নিজের মা বাবাকে খুন হতে দেখেছে দুষ্কৃতীর হাতে। তারপর একমাত্র ছোট বোন নিশাকে নিয়ে সে চলে যায় এই শহর ছেড়ে অনেক দূরে। 13 বছর পর সে এই শহরে আবার পা রাখছে। স্টেশনে নেমে বাইরে পা রাখতে তার চোখ চলে যায় কিছুটা দূরে। সেখানে তার শৈশব স্মৃতি জড়িয়ে আছে। মনে পড়ে যায় অতীতের কিছু ঘটনা, কি হয়েছিল তার পরিবারের সাথে, কেন খুন হতে হয়েছিল তার বাবা মা। মুখ চোখের সামনে ভেসে ওঠে সেই দৃশ্য। মা, বাবা কেন আসছে না? বাবা তো কখনো এত দেরি করে না। আর আজকে কি বাবার কোনো কাজ আছে? ছেলের কথায় রামেশা বেগম বলল, চলে আসবে। তোর বাবা বলছিল আজকে আসতে তার একটু দেরি হবে, কেউ আসবে তার সাথে দেখা করতে। মা ও ছেলে কথার মাঝে তাদের কলিং বেলটা বেজে উঠল। রামেশা বেগম গিয়ে দরজা খুলতেই দেখল তার স্বামী ভয়ে কাঁপছে আর সরাসরি ঘেমে উঠছে। রামেশা বেগম জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? তুমি এরকম কাঁপছো কেন? আর এত ঘেমে গেছো, তুমি কি অসুস্থ? কি কষ্ট হয়েছে তোমার, আমায় বলো। স্ত্রীর কথায় আজাদ মোল্লা বলল, আজকে ওরা এসেছিল আমার ফ্যাক্টরিতে, আমাকে জোর করছিল ওই জায়গা ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আমার ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি শেষ হয়ে যাব। রামিসা, ওখানে শুধু আমার নয়, আমার বাবার স্বপ্ন জড়িয়ে আছে। স্বামীর কথাই বুঝতে না পেরে রামেশা বেগম বলল, ওরা কারা? তুমি কাদের কথা বলছো? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। তোমায় একবার বলেছিলাম হালিম শেখ ও আমার বাবা দুজনে মিলে ওই ফ্যাক্টরি খুলেছিল। পরবর্তীতে হালিম শেখ বাবাকে তার অংশটা বিক্রি করে দেয় আর সে বিদেশে চলে যায় তার পরিবার নিয়ে। কিছুদিন আগে হালিম শেখের ছেলে আমাকে ফোন করেছিল আর বলেছিল ওখানে ওদের অংশ আছে, আমি যেন ওই ফ্যাক্টরি ছেড়ে দিই। ও ফ্যাক্টরি বন্ধ করে ফ্ল্যাট বাড়ি তৈরি করবে। কিন্তু আমি তাকে বলেছিলাম ফ্যাক্টরি পুরোটা আমার বাবার নামে আর তার কাগজপত্র আছে আমার কাছে, কারণ আলিম চাচা অনেক আগেই তার অংশ বিক্রি করে দিয়েছে বাবাকে। কিন্তু ওইসব কথা শুনতে চাইছে না, বলছে এসব মিথ্যে কথা। হালিম চাচা নাকি বলেছে ওদের এখনো অংশ আছে ওখানে। আজকে ফ্যাক্টরিতে লোক পাঠিয়েছিল, তারা আমাকে হুমকি দিয়েছে 1 সপ্তাহের মধ্যে আমি যেন ফ্যাক্টরি ছেড়ে দিই ওকে। আমি বলেছি আমার পক্ষে সম্ভব নয়, ও আমাকে দেখে নেওয়ারও হুমকি দিয়েছে। এই বলে আজাদ মোল্লা একটা নিঃশ্বাস নিল। তার কিছুক্ষণ পরে বলে উঠল, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হালিম চাচার ছোট ছেলে মনিরুল বেশি বয়স নয়,
নীরবের থেকে হয়তো 7-8 বছরের বড় হবে, কিন্তু এখন থেকেই ছেলেটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমি জানি না হালিম চাচার শিক্ষা এত খারাপ কেন। হালিম চাচা লোকটা খারাপ ছিল না, আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমি চাচাকে ভালোই চিনতাম। স্বামীর কথা শুনে রামেশা বেগম সান্ত্বনা দিয়ে বলল, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার কাছে তো কাগজপত্র আসে, তুমি সেগুলো দেখো। যদি সে এরকম হয় পুলিশের কাছে যাও, কোর্টে যাও, আইন তো আছে, সে তো আর অন্যায়কে প্রশ্রয় দেবে না। না রামিসা, তুমি যেটা বলছো সেটাও তো সহজ হবে না। হালিম চাচার ছেলে মনিরুল ও এখন একজন মাফিয়া। শুধু এই শহরে নয়, বিভিন্ন জায়গায় ওর নেটওয়ার্ক ছড়িয়ে আছে। কোর্টের কাগজপত্র মিথ্যা প্রমাণ করতে ওর বেশি সময় লাগবে না। তারপর একটু থেমে আজাদ মোল্লা আবার বলল, এই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে কয়েক হাজার লোক বেকার হয়ে যাবে। তাদের পুরো পরিবারের রুজি রুটি এই ফ্যাক্টরি থেকে আসে। আর আমি কিছু বুঝতে পারছি না রামিসা। লোকাল থানার এসপি আমার পরিচিত, আমি তাকে বিষয়টা জানিয়েছিলাম, উনি বিষয়টা এড়িয়ে গেলেন। বুঝতে পারছি মনিরুল ওকে কিনে নিয়েছে। এখন আমি কি করব? সব শেষ হয়ে যাবে। আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম, তার স্বপ্ন আমি ব্যর্থ হতে দেব না। আমি তো চেষ্টা করছি রামিসা। আমি আরো দুটো অর্ডার পেয়েছি, বিদেশে আমাদের তৈরি প্রোডাক্ট যাচ্ছে। এই সময় আমি থেমে যেতে পারি না। তুমি শান্ত হও, এরকম ভেঙে পড়ো না। উপরে আল্লাহ আছে, তিনি নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবেন। এখন খেতে চলো, রাত হয়েছে অনেক। 13 বছরের ছোট্ট নীরব তখন দাঁড়িয়ে বাবা মার কথা শুনছিল। তার মনে হচ্ছিল কে এই ব্যক্তি যাকে তার বাবা এত ভয় পাচ্ছে। সে তো জানি তাদের এই ফ্যাক্টরিটা তার দাদুর তৈরি, যেটা তার বাবা দেখাশোনা করছে। কিন্তু এই মানুষটাকে সে মনে মনে নিজেকে প্রশ্ন করতে লাগলো আর বলল, মাফিয়া? মাফিয়া কি? চারিদিকে তার নেটওয়ার্ক কাজ করছে। এই কথাগুলোর অর্থ কি খুব খারাপ? তার মানে ওরা কি বাবার কোনো ক্ষতি করতে চাইছে? আমি তো জানি দাদুর স্বপ্ন ছিল এই ফ্যাক্টরিকে নিয়ে, বাবা চেষ্টা করছে, কিন্তু মাঝখানে এরা কেন এলো? নীরবের মনে প্রশ্ন আসতেই সে নিজেকে ধরে রাখতে পারল না। কৌতূহল দমন করতে না পেরে সে তার বাবার উদ্দেশ্যে বলল, বাবা, মাফিয়া কি? তুমি বললে চারিদিকে ওদের নেটওয়ার্ক ছড়িয়ে আছে, তার মানে কি বাবা? ছেলের কথায় আজাদ মোল্লা একটু হতাশ হলো আর বলল, বাবা, এই শব্দগুলো খারাপ, তোমাকে জানতে হবে না। কথাটা বলে ছেলের হাত ধরে খাবার টেবিলে বসালো রামিসা বেগম। নাস্তা রেডি করেছে, তখনই আজাদ মোল্লা বলে উঠল, নিশি, কোথায় ওকে ডাকো। তোমার আসতে দেরি হচ্ছে বলে আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওদের কথার মাঝে হঠাৎ নীরব বলে উঠল, তুমি চিন্তা করো না বাবা, ওরা তোমার কিচ্ছু করতে পারবে না। দাদুর তৈরি করা এই ফ্যাক্টরি কেউ ক্ষতি করতে পারবে না। যদি দরকার পড়ে আমি ওদের সাথে লড়াই করব। ছেলের কথায় আজাদ মোল্লার চোখে জল চলে এলো। সে বলল, বাবা, আমরা ওদের সাথে লড়াই করতে পারবো না। ওরা অনেক শক্তিশালী, দেশের আইনকে ওরা কিনে নিয়েছে। আমরা চাইলেও কিছু করতে পারবো না বাবা। বাবার কথা শুনে নীরবের কষ্ট হলো। বাবার অসহায় মুখটার দিকে সে তাকাতে পারল না। সেদিন রাতে আর ওদের বেশি খাওয়া দাওয়া হলো না, বেশিরভাগ খাবার নষ্ট হলো। আজাদ মোল্লা প্রতিদিন ভোর 4টের সময় উঠে পড়ে আর বাড়ির সামনের বাগানে এক্সারসাইজ করে। রামিসা বেগমও প্রতিদিন ভোরবেলা উঠে বাগানে একটু হাঁটাচলা করে সংসারে কাজ করে দুপুরের অফিসের স্টাফদের জন্য বাড়ি থেকে খাবার যায়। সেই কারণে সে বেশি সময় বিছানায় শুয়ে থাকতে পারে না। আজাদ মোল্লা সেদিন রাতে ভালো ঘুম হয়নি, তাই ভোরের অনেক আগে সে উঠে পড়ে। শরীরটা অশান্তি হচ্ছিল, তাই বাগানে সে ব্যায়াম করতে যায়। সে যখন ব্যায়াম করছিল ঠিক সেই সময় কিছু দুষ্কৃতী তাকে গুলি করে। রামিসা বেগম তখন রান্নাঘরে কাজ করছিল। গুলির শব্দে রামিসা বেগম ছুটে যায় বাগানে, গিয়ে দেখে আজাদ মোল্লার দেহটা মাটিতে লুটিয়ে পড়ে আছে আর একজন ব্যক্তি চিৎকার করে বলছে, আমাদের কথা না শুনলে এরকম শাস্তি পেতে হবে, তোকে তো আগেই বলেছিলাম। রামিসা বেগম চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আপনারা কেন ওকে গুলি করলেন? আমি আপনাদের কাউকে ছাড়বো না, আপনাদের কঠিন শাস্তি দেব। কথাটা শেষ হওয়ার সাথে সাথে রামিসার বুকে গুলি করলো।
সে সাথে সাথে স্বামীর বুকের ওপর লুটিয়ে পড়ল। গুলির শব্দে নীরবের ঘুম ভেঙে যায়। সে দেখে দরজা খোলা, কোথা থেকে চিৎকার আসছে। সে বাড়ির বাগানের দিকে গেল। বাবা মা লুটিয়ে পড়ে আছে, আর এক ব্যক্তি তার সঙ্গীদের সাথীদের নিয়ে আনন্দে চিৎকার করছে। নীরব কিছুক্ষণ সেই ব্যক্তির দিকে দেখল। লোকটির বয়স বেশি নয়, তার থেকে হয়তো 7-8 বছরের বড় হবে। এই বয়স থেকেই এত ভয়ঙ্কর মানুষটা। পাপীদের হাত থেকে বাবা মাকে বাঁচাতে হবে কথাটা ভেবে সে এগিয়ে যেতে চাইলে, কিন্তু তার আগে তাদের বাড়ির কাজের লোক তাকে আটকে দিল আর বলল, বাবা, নীরব ওই দিন যাবে না। তুমি গেলে ও তোমাকে গুলি করে মেরে দেবে। তুমি আমার সাথেই চলো। এখানে থাকলে হবে না। নিশিকে তোলো, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। রহিম চাচার কথা শুনে নীরব বলল, কিন্তু চাচা, বাবা মাকে বাঁচাতে হবে, ওদেরকে হসপিটালে নিয়ে যেতে হবে। তোমার বাবা মার বেঁচে নেই, ওরা ওদের মেরে ফেলেছে। এবার তোমাদের 2 ভাই বোনকেও ও মেরে ফেলবে। তাই তুমি এক্ষুনি তোমার বোনকে নিয়ে আমার সাথে পিছনের দরজা দিয়ে চলো। যদি জীবনে বেঁচে থাকো তাহলে এই নিষ্ঠুর মানুষগুলোকে শাস্তি দিবে তুমি। আর তার জন্য এই মুহূর্তে তোমাকে এই জায়গা থেকে চলে যেতে হবে। রহিম চাচার কথা নীরব কি বুঝলো কে জানে। সে আর দেরি করলো না। রুমে তখন ছোট্ট বোন নিশি ঘুমাচ্ছিল। সে তার বোনকে তুলল আর পিছনে দরজা দিয়ে সে বোনকে নিয়ে রহিম চাচার হাত ধরে চলে গেল। যাবার আগে বাড়ির সামনে বাগানটার দিকে একবার ভালো করে তাকিয়ে রইল। রহিম মোল্লা বাড়ি খুব বিশ্বস্ত একজন কর্মচারী। 20 বছরের উপর এই বাড়িতে কাজ করে। ফ্যাক্টরিতে প্রতিদিন দুপুরে সে খাবার নিয়ে যেত আজাদ মোল্লার জন্য। সেখানে সে শুনেছে ফ্যাক্টরিটা বন্ধ করার জন্য এলাকার কিছু দুষ্কৃতী সাহেবের পিছু লেগেছে। এই ঘটনাটা ঘটবে সে জানতো, তবে এত তাড়াতাড়ি সেটা সে ভাবতে পারেনি। যাই হোক, মোল্লাবাড়ির বংশধরকে তাকে বাঁচিয়ে রাখতে হবে। 2 ভাই বোনকে রহিম মিয়া বাস স্ট্যান্ডে বসিয়ে রেখে খাবার কিনতে গেছে। আচমকা ঘুম থেকে তুলে দিয়েছে তার ভাইয়া। তারপর আবার বাবা মাকে দেখতে না পেয়ে নিশি কান্না করে যাচ্ছে, আর কান্না করতে করতে বলছে, ভাইয়া, আমরা এখানে কেন? বাবা কোথায়? মা কোথায়? আমার কিছু ভালো লাগছে না, বাড়ি যাব। বোনকে সান্ত্বনা দিয়ে নীরব বলল, হঠাৎ করে গ্রামে আজাহার আঙ্কেল অসুস্থ হয়ে পড়েছে, সেই জন্য বাবা মাকে নিয়ে সেখানে গেছে। আর রহিম চাচা আমাদের 2 ভাই বোনকে নিয়ে যাচ্ছে। ভাইয়ের কথায় ছোট্ট নিশি আর কিছু বলল না। রহিম 2 ভাই বোনকে তার গ্রামের বাড়িতে নিয়ে যায়। গ্রামের বাড়িতে রহিমের এক বিধবা বোন থাকতো। সে ছিল নিঃসন্তান। রহিমের মুখ থেকে সমস্ত ঘটনা শুনে 2 ভাই বোনের উপর তার খুব মায়া হয়। সে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতো, আর রহিম তাকে শহর থেকে কিছু টাকা পাঠাতো। রহিম তার বড় আপাকে বলল, আপা, তুই তো আমার সব কথাই শুনলি, এবার আমি কি করব বল? রহিমের কথা শুনে বড় আপা শেফালি বেগম বলল, কি আবার করবি? ওরা 2 ভাই বোন আমাদের সাথেই থাকবে। আমি অন্যর বাড়িতে কাজ করি, তুইও কিছু একটা কাজ দেখে নে। ওই জায়গায় ওদের 2 ভাই বোনকে আর পাঠাস না। ওরা যদি সামনে পায় ওদেরকেও তো মেরে ফেলবে। তারপর থেকে ওরা 2 ভাই বোন রহিম মিয়ার বাড়িতে থাকা শুরু করে। প্রথম প্রথম নিশি খুব কান্না করত। সময়ের সাথে সাথে সেও সব কিছু বুঝতে পারে। এভাবেই কেটে গেল 13টা বছর। এরই মাঝে নীরব তার পড়াশোনা শেষ করে হঠাৎ একদিন রহিম চাচার মাধ্যমে জানতে পারে পরিচিত ছোট্ট শহরটা যেখানে সে বড় হয়েছিল, তার বাবা মা ছিল, বাবার ব্যবসা ছিল। কিছু খারাপ মানুষের জন্য তার বাবা মাকে মরতে হয়েছিল। দাদু তৈরি করা ফ্যাক্টরি ভেঙে গেছে, এখন সেখানে ফ্ল্যাট তৈরি হয়েছে। সেই খারাপ মানুষগুলো প্রতিনিয়ত সেই শহরের মানুষগুলোকে কষ্ট দিচ্ছে। তাই আর কারোর কষ্ট যাতে না হয়, কেউ তার প্রিয় মানুষকে হারিয়ে ফেলতে না পারে, সবে যাতে স্বাধীনভাবে থাকতে পারে, তার জন্য সে আবার স্থির করে তার প্রিয় শহরে ফিরে যাবে। সেই মানুষগুলোর সামনাসামনি হবে এবং তাদের কাজের জন্য তাদের শাস্তি দিবে। 13 বছর পর নীরব আবার তার পরিচিত শহরে পা রাখল। নীরব যখন স্টেশনের পাশে দাঁড়িয়ে অতীতের স্মৃতি রোমন্থন করতেছিল, ঠিক সেই সময় একটি মেয়ে তাকে বলল, এক্সকিউজ মি, আপনি কি গাড়ির জন্য অপেক্ষা করছেন? নীরব এতক্ষণ অন্যমনস্ক ছিল, কিন্তু মেয়েটির মিষ্টি কণ্ঠস্বর কানে যেতে সে স্বাভাবিক হয় আর বলে, আপনি কি আমাকে কিছু বলছেন? বলছিলাম, আপনি কি গাড়ির জন্য অপেক্ষা করছেন? কারণ রাত 10টা বেজে গেছে, প্রচুর বৃষ্টিও পড়ছে,
তাই গাড়ি আর পাবেন না। যদি আপনি চান আমি আপনাকে লিফট দিতে পারি। আসলে আমি বান্ধবীর বাড়ি যাচ্ছিলাম, কিন্তু গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে যাওয়ার জন্য সার্ভিসে দেওয়া হয়, যার ফলে আমি ট্রেনে করে চলে যাই, আবার ট্রেনেই ফিরছি। আমি ড্রাইভারকে ফোন করেছিলাম, গাড়িটা রিপেয়ার করা হয়ে গেছে, এক্ষুনি ড্রাইভার গাড়ি নিয়ে আসছে। পুতুলের কথায় নীরব কোনো উত্তর দিল না। পুতুল পুনরায় বলে, আচ্ছা, আপনি কি এখানে নতুন? কারণ এই এলাকার অনেককে আমি চিনি, কিন্তু আপনাকে এই এলাকায় এর আগে দেখেছি বলে মনে হচ্ছে না, তাই বলছিলাম। নতুন। তাহলে আপনি কি কোনো রিলেটিভের বাড়িতে এসেছেন? পুতুলের কথা শুনে নীরব হালকা হাসলো, তারপর বলল, না, কোনো রিলেটিভের বাড়িতে আসিনি। আমি জবের জন্য এসেছি। এখানে কেউ পরিচিত আমার নেই। চাকরির জন্য এসেছেন মানে? এই এত রাতে বৃষ্টি পড়ছে, তাহলে আপনি যাবেন কোথায়? আমি জানি না। ওদের কথার মাঝে ড্রাইভার গাড়ি নিয়ে চলে আসে। পুতুল নীরবকে বলল, ঠিক আছে, আপনি যখন চাকরির জন্য এসেছেন তখন তো আপনাকে কোথাও থাকতে হবে। আমার বাবার তৈরি করা একটা লজ আছে এই শহরে, খুব কম খরচে সেখানে থাকতে পারবেন। আপনি যদি রাজি থাকেন তাহলে আমার সাথেই আসুন। পুতুলের কথায় নীরব যেন আকাশের চাঁদ পেয়ে গেল। সে সাথে সাথে রাজি হয়ে গেল। পুতুলের বাবা শাহজাহান চৌধুরী শহরের কয়েকটা লজ আছে, খুব কম পয়সায় সেখানে মানুষ সুবিধা পায়। গাড়িতে যাওয়ার সময় পুতুল নীরবকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে থাকলো। বেশিরভাগ সময় নীরব হু হ্যাঁ বলে কাটিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই তারা সেই লজে এসে গেল। পুতুল নীরবকে বলল, এসে গেছি, এটাই আমাদের লজ, আমার সাথে ভেতরে আসুন। নীরব পুতুলের সাথে ভিতরে গেল। ম্যানেজারকে বলল, ম্যানেজার সাহেব, এই ভদ্রলোক আমাদের শহরে নতুন, উনি চাকরির জন্য এসেছেন, কিছুদিন এখানে থাকবেন। আপনি ওকে একটা রুম দেখিয়ে দিন। আর ও বেকার, এখনো চাকরি পায়নি, তাই ওর থেকে একটু কম টাকা নেবেন। পুতুলের ম্যানেজার সায়ন বলল, ম্যাডাম, আপনাদের এই লজে এমনিতেই রেট খুব কম, তাছাড়া সাহেব তো বলে দিয়েছে জবরদস্তি করা যাবে না, তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তারপর পুতুল নীরবের উদ্দেশ্যে বলল, বুঝতে পারছি আপনি নতুন, তবে আমাদের লজের কর্মচারীরাও অনেক ভালো, যদি কোনো সমস্যা হয় ওদের জানাবেন। কথাটা বলে পুতুল নিজের বাড়ি চলে গেল। ভেতরে ঢুকে নীরব ফ্রেশ হলো। এদিকে পুতুল বাড়িতে এসে বারবার নীরবের মুখটা মনে করতে থাকলো আর মনে মনে বলল, ছেলেটাকে দেখে মনে হয় সাধারণ, কিন্তু আমার মনে হয় এই সাধারণের মধ্যে অসাধারণ কিছু লুকিয়ে আছে। ছেলেটার চোখ যেন কিছু কথা বলছে। পুতুল চৌধুরী শহরের বিখ্যাত বিজনেসম্যান শাহজাহান চৌধুরী একমাত্র আদরে কন্যা। সে কলেজে অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী। 22 বছর বয়স। পড়াশোনার সাথে সাথে সে ক্যারেটা শিখে নিজেকে সুরক্ষিত রাখার জন্য তার ট্রেনিং নেওয়া 2 দিন পর রাতে হঠাৎ করে কুখ্যাত গ্যাং ইমরান মির্জার দলের এক সদস্য নিখোঁজ হয়ে যায়। কোনোভাবেই তার সন্ধান পাওয়া যায় না, শুধু গাড়ির ভেতর রক্তের দাগ আর লেখা শ্যাডো। তার পরের দিন খবরটা দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। মাফিয়া আন্ডারওয়ার্ল্ডে একটা ভয় ঢুকে গেল। কেউ বলে কোনো শত্রুর আগমন হলো, না কোনো অদৃশ্য ভূতের প্রত্যাবর্তন। যাকে চোখে দেখা যায় না সেই হয়তো তাকেই ছিনতাই করে নিয়ে গেছে। সবাই যখন এই বিষয়ে উদ্বিগ্ন, খবরটা যায় বিখ্যাত বিজনেসম্যান শাহজাহান চৌধুরী কানে। সেও খাবার টেবিলে খেতে বসে। মেয়েকে বলল, জানিস মা, আজকে আমাদের এই শহরে কি ঘটেছে? বাবার কথাই পুতুলের কৌতূহল হলো আর বলল, কি হয়েছে বাবা? মাফিয়া ইমরান মির্জার একজন সদস্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ নাকি তাকে হাইজ্যাক করে নিয়ে গেছে। ইমরান মির্জা তো রেগে ফায়ার হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। শহরে প্রতিটা কোণে তন্ন তন্ন করে ঘুরছে। তুমি কি বলছো বাবা? কার এত ক্ষমতা ওই ইমরান মির্জার সাথে টক্কর দেওয়া? শহরে তো শুধু ওদেরই রাজত্ব চলছে, কত মানুষ যে ওদের হাতে বলি হচ্ছে তার কোনো ঠিক নেই। এই শহরে হয়তো কারো ক্ষমতা নেই, বাইরে থেকে কেউ এটা করেছে কি কিছু বোঝা যাচ্ছে না। তারপর কিছুক্ষণ পরে শাহজাহান চৌধুরী মেয়ের উদ্দেশ্যে বলল, আমার মনে হচ্ছে বাইরে থেকে কোনো লোক এসেছে। সে নিশ্চয়ই আমাদের শহরের ব্যাপারে
সবটাই জানে, তাই প্রথমেই ইমরান মির্জার বিশ্বস্ত লোককে আঘাত করছে, যাতে ইমরান মির্জার 20 দাঁত ভেঙে যায়। এরপর দেখবি ইমরান মির্জাও তার গ্যাং বাহিনী দুর্বল হয়ে পড়বে। বাবার কথা শুনে পুতুলের তখন নীরবের মুখটার কথাই মনে এলো। সে মনে মনে বলল, ওই ছেলেটা নয় তো, ওই ছেলেটা আর 5টা ছেলের মতো সাধারণ কেউ নয়, এর মধ্যে লুকিয়ে আছে অসাধারণ কিছু। যদি তাই হয় তবে এই ছেলেটি পারবে অন্ধকার শহরের ইতিহাসকে আবার নতুন করে জাগিয়ে তুলতে। পুতুল যখন এসব বিষয়ে চিন্তা করছিল তখন পাশ থেকে ওর বাবা বলল, কি রে মা, তুই কি নিয়ে চিন্তা করছিস? বাবা, আমি ওই মাফিয়া গ্যাংয়ের সদস্যকে উঠিয়ে নিয়ে যাওয়ার ছেলেটার কথা ভাবছি। তুমি ঠিকই বলেছ বাবা, আমার মনে হয় বাইরে থেকে কোনো লোক এই কাজ করেছে। এই শহরের কারোর ক্ষমতা নেই ওদের সাথে লড়াই করার। শাহজাহান চৌধুরী মেয়ের সাথে সহমত পোষণ করলো। পুতুল ছোট্ট থেকেই অর্থ, ক্ষমতা আর নিরাপত্তার মধ্যে বড় হয়েছে, কিন্তু ছোট থেকেই তার এক আকর্ষণ ছিল, সেটা হলো রহস্য। সে কারণে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা যুবকের মধ্যে তার চোখটা আটকে গিয়েছিল। আর ছেলেটির চোখে ছিল এক স্থিরতা, যেটা সাধারণ কারোর চোখে থাকে না। সে সব কিছু দেখছে কিন্তু কাউকে সেটা বুঝতে দিতে চাইছে না। লজের মধ্যে বসে নীরব নিজের মনে হাসতে লাগলো আর বলল, খেলা শুরু হয়ে গেছে। তুমি যতই খেলা করো, এই শহরে তুমি আর নিয়ন্ত্রণ করতে পারবে না। শহর আবার আগের মতো হাসবে। এদিকে শহরের অপর প্রান্তে মাফিয়া গ্যাং ইমরান মির্জা টেবিলের ওপর চাপড় মেরে চিৎকার করে বলল, কার এত বড় সাহস হলো আমার ছেলের গায়ে হাত দেওয়ার? হ্যাঁ, কার কার এত বড় সাহস? তখন তার আশেপাশে দাঁড়িয়ে থাকা তার দলের সদস্যদের ভয়ে হাত পা কাঁপতে থাকে। কেউ কোনো উত্তর দিতে পারে না। তখন তার কানে আসে একটা নাম, কেউ যেন বলে শ্যাডো কিং। নামটা শোনার সাথে সাথেই ইমরান মির্জার চোখ বুজে ফেলে, কিছু মনে করার চেষ্টা করে। এদিকে লজের অন্ধকার রুমে বসে নীরব তার পরিবর্তিত পরিকল্পনা ঠিক করতে লাগলো। হালিমপুর শহরটি আবার আগের মতো ব্যস্ত হয়ে পড়ল। এদিকে ইমরান মির্জা ছেলেদের নির্দেশ দিল আর বলল, এই, কেউ একা বেরোবে না, সবাই কান চোখ খুলে রাখবে আর সব মুভমেন্টের উপর নজর দেবে, মনে থাকবে? এদিকে পুতুল চৌধুরী কিছু ভালো লাগছিল না, ভীষণ অস্বস্তি বোধ করছিল। কিছু না বলে সে গাড়ি করে লজের সামনে এলো। তার মনে একটাই প্রশ্ন, কে এই ছেলেটি? তাকে জানতেই হবে। সেই উদ্দেশ্যে ড্রাইভারকে না বলে সে গাড়ি করে একাই চলে গেল লজের সামনে। লজে ঢুকে রিসেপশনে বসে থাকা মেয়েটিকে জিজ্ঞেস করলো, 2 দিন আগে একটি ছেলেকে আমি এখানে নিয়ে এসেছিলাম, সেই ছেলেটির সাথে আমি এখন দেখা করতে চাই। পুতুলের কথা শুনে রিসেপশনে থাকা মেয়েটি বলে উঠল, হ্যাঁ ম্যাডাম, ছেলেটির নাম নীরব হাসান মোল্লা, উনি রুমে আছেন। নীরব নামটা শোনার সাথে সাথে তার মনের মধ্যে একটা হাসি খেলে গেল, তার সাথে আবার কৌতূহল খেলে গেল। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল নীরবকে। চোখে মুখে শান্ত সিমসাম চেহারা, কিন্তু দৃষ্টির মধ্যে এক ভাব লুকিয়ে আছে। পুতুল তার দিকে তাকিয়েছিল। নীরবও দেখল দুজনের চোখে একে অপরের দিকে আটকে গেল। নীরব অস্বস্তি বোধ করে চোখ সরিয়ে নিল। পুতুলও নিজের দৃষ্টি নত করল। নীরব রিসেপশনে মেয়েটিকে বলল, আমার একটা কাজ আছে, আমি ঘন্টাখানেকের জন্য বেরোবো। তখন পাশ থেকে পুতুল বলে উঠল, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি এখন কোথাও যেতে পারবে না। পুতুলের কথা শুনে নীরব কয়েক সেকেন্ড তার দিকে তাকালো, তারপর বলল, বলুন ম্যাডাম। আমি যখন তোমাকে তুমি করে বলছি, তখন তুমিও আমাকে তুমি করে বলবে। আমি মনে হয় তোমার থেকে বয়সে ছোটই হব। ঠিক আছে ম্যাডাম, তাই হবে। এখন বলুন, আমার সাথে কি কথা আছে? তুমি তো বললে তুমি কাজের খোঁজে এসেছো, তা তুমি কাজ পেয়ে গেছো? না, এখন পাইনি। 2 জায়গায় ইন্টারভিউ দিয়েছি, আরও চেষ্টা করছি, আশা করছি হয়ে যাবে। নীরবের কথা শুনে পুতুল বিশ্বাস করতে পারল না। তার মনে হচ্ছে ছেলেটি তাকে কিছু মিথ্যা বলছে। সে বলল, তুমি আমাকে সত্যি কথা বলছো, কিছু লুকিয়ে রাখছো না তো? পুতুলের কথা শুনে নীরব মনে মনে হাসলো, তবুও মুখে কিছু প্রকাশ করলো না। সে বলল, তুমি কি বলছো? আমি কেন মিথ্যা কথা বলবো? তাছাড়া তোমাকে মিথ্যা বলে আমার লাভ কি? আমি গরিবের ছেলে, কাজের খোঁজে এসেছি, এটা একদম সত্যি। এখানে মিথ্যা কিছু নেই।
আর বিশ্বাস করা না করা সেটা তোমার ব্যাপার। নীরবের উত্তর ছিল খুবই সাধারণ, কিন্তু তবুও পুতুলের মনে হলো এই ছেলেটির মধ্যে অসাধারণ কিছু একটা লুকিয়ে আছে। ঠিক তখনই লজের সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। তা থেকে 3জন সশস্ত্র লোক নেমে এলো। তাদের দৃষ্টি তখন ছেলেটির দিকে। লজের ভিতরে বাতাস তখন ভারী হয়ে উঠল। তারা ভিতরে ঢুকলো। পুতুল কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেল, কিন্তু নীরব স্বাভাবিকভাবে দাঁড়িয়ে রইল। তাদের মধ্য থেকে একজন লোক নীরবকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার নাম কি নীরব? লোকটির কথায় নীরব শান্তভাবে উত্তর দিল। হ্যাঁ, আমার নাম নীরব। লোকটির সাথে সাথেই বলে উঠল। তোকে কেউ খুঁজছে। বলার সাথে সাথেই 3জন সশস্ত্র লোক নীরবের দিকে বন্দুক তাক করলো। পুতুল ভয় পেয়ে গেল, কিন্তু পরে ঘটনা এত তাড়াতাড়ি ঘটলো পুতুল কিছু বুঝে উঠতেই পারল না। ছেলেটি তখন হাওয়ার মতো উড়ে গেল। তারপর এক ব্যক্তির হাত সে মুচকে ধরলো। ব্যথা সহ্য করতে না পেরে লোকটি বন্দুকটা ফেলে দিল। সাথে সাথে সে বন্দুকটাকে পায়ে টিপে ধরলো এবং লোকটাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। দ্বিতীয় লোকটি গুলি চালানো শুরু করতে গেলে নীরব তাকে ধাক্কা মারে। লোকটা আহ বলে সেখানে পড়ে যায়। দুই সঙ্গীর এই অবস্থা দেখে তৃতীয় লোকটা ভয় পেয়ে গেল। সে কিছু করার সাহস পেল না। নীরব তাকে শান্তভাবে বলল, তোমাদের বসকে গিয়ে বল আমি শহরে এসে গেছি, এবার থেকে আমার রাজ চলবে। লোকটির সাথে সাথে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালালো। সবকিছু ঘটনা কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে গেল। লজে তখনও নিস্তব্ধতা বিরাজ করছে। পুতুল স্থির দৃষ্টিতে নীরবের দিকে তাকিয়ে আছে। তার চোখে বিস্ময়। তার মনে হলো, আর সে মনে মনে বলল, আমি যেটা ভাবছিলাম সেটাই হলো। ছেলেটি সাধারণ কেউ নয়, এই সাধারণের মধ্যে অসাধারণ কিছু লুকিয়ে আছে। পুতুল সেটা এতক্ষণ ধরে পর্যবেক্ষণ করছিল। ছেলেটি এবার তার দিকে তাকালো, এমনভাবে তাকালো যেন কিছুই হয়নি। শান্তভাবে পুতুলকে জিজ্ঞাসা করলো, ভয় পেয়েছ? নীরবের প্রশ্নের কোনো উত্তর দিল না। সে মনে মনে চিন্তা করলো, উনি নিশ্চয়ই শ্যাডো কিং। পুতুল কিছুক্ষণ চুপ করে ছেলেটির দিকে তাকিয়ে রইল। তার চোখে এখন কৌতূহল নেই, একটা স্পষ্ট উপলব্ধি মানুষটা শুধু বিপজ্জনক নয়, শুধু ভাবে নিরাপদ। তারপর সে জিজ্ঞাসা করলো, তুমি কে? সত্যি করে বলবে। পুতুলের কথা শুনে নীরব হাসলো আর বলল, বললাম তো আমার নাম নীরব, আর এখানে আমি কাজের খোঁজে এসেছি। আর কি জানতে চাও বলো? নীরবের কথার মধ্যে পুতুল কিছু রহস্য খুঁজে পেল। তারপর সে নীরবের আপাদমস্তক ভালো করে স্ক্যান করলো আর বলল, তুমি মিথ্যে কথা বলছো। পুতুলের কথা শুনে নীরব হাসলো। তারপর সে পুতুলের কাছে সরে এলো, অনেকটাই কাছে এলো। এতটাই কাছে এলো নীরবের নিঃশ্বাস পুতুলের উপর পড়ছে। সে কানের কাছে ফিসফিস করে বলল, সব সময় সত্যি জানা ভালো নয় ম্যাডাম। নীরবের কাছে আসা, নীরবের কথা বলা পুতুলের বুকের ভেতর যেন কেমন কম্পন ধরে গেল। ঠিক তখনই লজের বাইরে গাড়ির আওয়াজ শোনা গেল। একটা গাড়ি নয়, একাধিক গাড়ি। নীরবের শান্ত চোখে দৃষ্টি হঠাৎ করে ধারালো হয়ে উঠল। সে জানালা দিয়ে বাইরের সব কিছু পর্যবেক্ষণ করলো। তারপর মনে মনে বলল, এবার আসল খেলা শুরু হবে। বাইরে মাফিয়া ইমরান মির্জার সশস্ত্র বাহিনী পুরো লজটাকে ঘিরে ফেলেছে। ইমরান মির্জার একজন বিশ্বস্ত কর্মচারী ফোন করে ইমরান মির্জাকে ইনফরমেশন দিচ্ছে আর বলছে, বস সেটা মনে হয় এখানেই আছে, এখান থেকেও কোথাও পালাতে পারবে না, তার ব্যবস্থা করছি আমরা। অপরদিকে ফোনের ওপাশে ইমরান মির্জার গলা পাওয়া গেল। সে বলছে, হ্যাঁ, জীবিত অবস্থায় ওকেই ধরে নিয়ে আয়, আমি নিজে ওর সাথে কথা বলবো। এবার নীরব হাসি মুখে দরজার দিকে এগিয়ে এলো আর পুতুলকে উদ্দেশ্য করে বলল, তুমি এখানেই থাকবে, আর কোনো অবস্থাতেই বাইরে বেরোবে না। পুতুল কিছুই বলতে যাচ্ছিল, কিন্তু নীরব তার কথা না শুনে বাইরে বেরিয়ে গেল। বাইরে আসার সাথে সাথে সে চারিদিকে ভালো করে লক্ষ্য করলো। তাকে দেখে ইমরান মির্জার সশস্ত্র বাহিনী সকলের তার দিকে বন্দুক তাক করলো। নীরব হালকা হাসলো আর ওদের উদ্দেশ্যে বলল, এত আয়োজন, আমি তো ভেবেছিলাম আমাকে ধরতে আরো বড় কিছু লাগবে। নীরবের কথা শুনে সাথে সাথে সে সশস্ত্র বাহিনীর গোলাম বলে একটি ছেলে বলে উঠল, হাত ওপরে তোল, একদম পাকামি করার চেষ্টা করবে না, কোনো রকম চালাকি করার চেষ্টা করলে সাথে সাথে গুলি করে দেব। লোকটির কথায় নীরব উপরে হাত তুলল, কিন্তু তার চোখে তখন সেখানে উপস্থিত সকলের দিকে ছিল। সকলে চুপচাপ 1 সেকেন্ড 2 সেকেন্ড, তারপরে সকল আলো নিভে গেল। পুরো এলাকাটা অন্ধকার হয়ে গেল। সেই কর্মচারী বলে উঠল, কি হলো?
অন্ধকার হয়ে গেল কেন? কে আলো অফ করলো? সে অন্ধকারের মধ্যে কারোর হাত চেপে ধরলো, কারোর গলা চেপে ধরলো, কারোর পিছনে ছায়ার মতো তাকে আঘাত করতে লাগলো। কেউ কিছু বুঝতে পারছে না আঘাতটা কোথা থেকে আসছে। সে যেন অদৃশ্য হয়ে একের পর এক আঘাত করেই চলেছে। কয়েক সেকেন্ডের মধ্যে এখানে যেন একটা ঝড় বয়ে গেল। কিছুক্ষণ পর আলো জ্বলে উঠল, দেখলো প্রত্যেকটা মানুষ নিচে কাতরাচ্ছে, আর একটা মাত্র অক্ষত অবস্থায় আছে নীরব। সে ফোন করলো ইমরান মির্জাকে আর বলল, আমাকে খুঁজছিলেন মিস্টার মির্জা? ফোনে অপর প্রান্ত তখন কয়েক সেকেন্ড নীরবতা, তারপর উচ্চস্বরে চিৎকার করে ইমরান মির্জা বলে উঠল। তুই কে রে শালা? ইমরান মির্জার কথা শুনে নীরব কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর খুব শান্ত স্বরে বলল, কেন? তুমি তোমার লোকেদের যাকে খুঁজতে পাঠিয়েছিলে ওরা তো এখন তার ভয়ে সবাই কাঁপছে, সেই আমি শ্যাডো কিং। নীরবের কথা শুনে ফোনের অপর প্রান্তে একটা হালকা হাসি শোনা গেল, কিন্তু তার ভিতরেও একটা চাপা উত্তেজনা দেখা গেল। সে বলল, অনেক দিন পরে এই নামটা শুনলাম। আমি তো ভাবলাম এই ব্যক্তিটা মারাই গেছে। ইমরান মির্জার কথা শুনে নীরবের মুখে হালকা হাসি দেখা গেল। সে বলল, মৃত্যু সবসময় শেষ নয় মিস্টার মির্জা। কথাটা বলে নীরব ফোনটা কেটে দিল। তারপর চারপাশে পড়ে থাকা লোকগুলোর দিকে একবার তাকিয়ে সে লজের ভেতরে চলে গেল। ভিতরে ঢুকে দেখল পুতুল একপাশে দাঁড়িয়ে আছে। তার চোখে কোনো ভয় ছিল না, বরং একরাশ মুগ্ধতা। সে নীরবকে বলল, তুমি সত্যিই শ্যাডো কিং? পুতুলের কথা শুনে নীরব কিছুক্ষণ চুপ রইল, তারপর সে জানালার দিকে বাইরের পরিবেশ দেখতে লাগলো আর বলল, নামটা লোকেরা দেওয়া আর কাজটা আমি করি। নীরবের কথা শুনে পুতুল তার দিকে এগিয়ে এলো আর বলল, তুমি কি কাজ করো আমাকে একটু বলবে শ্যাডো কিং? নীরব তার দিকে তাকিয়ে বলল, যারা অন্ধকারে খারাপ কাজ করতে চায় আমি অন্ধকারই তাদের শেষ করি, তাই তো আমি অন্ধকারের সম্রাট। এদিকে তার লোকেরা আহত হয়ে ফিরে এসেছে, এটা মাফিয়া ইমরান মির্জা মেনে নিতে পারছে না। সে ছেলেদের উদ্দেশ্য করে বলল, ওই তোদের পেছনে আমি এত টাকা খরচ করি আর তোরা একটা ছেলের সাথে পারিস না? হ্যাঁ, তোরা আর কি করবি বলতে পারিস? আমি তোদের এই পরাজয় মেনে নিতে পারছি না। উফ, না না না, তোরা আমার চোখের সামনে থেকে যা, যা যা আমার চোখের সামনে থেকে। হ্যাঁ, তাহলে সব কয়টা অপদার্থ তোরা যা এখান থেকে, জানোয়ার কোথাকার, যা। ইমরান মির্জার কথা শুনে প্রত্যেকটা ছেলে মাথা নিচু করে আছে, আর তার সেই কর্মচারী বলল, বস কি করব বলুন, ছেলেটার গায়ে যেন প্রচুর ক্ষমতা, মারছে আবার সরে যাচ্ছে, যেন সাথে সাথে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমরা তাকেও খুঁজে পাচ্ছি না। ওনার কাছে যদি খবরটা যায় তাহলে কি হবে বলতো? ওই ছেলেটা কলেজ লাইফ থেকে আমাদের চালাচ্ছে, ওকে তো আর ছাড়া যাবে না। ও কি করতে এসেছে এখানে? কি করতে এখানে এসেছে? এর শেষ আমাকে দেখতেই হবে। হ্যাঁ। এদিকে পুতুল বাড়িতে ফিরে এলে শাহজাহান চৌধুরী তাকে জিজ্ঞাসা করলো, পুতুল মা, এসব কি শুনছি? বাবার কথা বুঝতে না পেরে পুতুল বলল, বাবা কি শুনেছো? লজের ম্যানেজার বলছিল তুমি নাকি লজে কাউকে থাকতে দিচ্ছ না, আর কিছুদিন আগে সেই ছেলেটার উপর আক্রমণ করতে এসে ইমরান মির্জার লোকেরা নাকি মারা খেয়েছে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই শুনেছো। ছেলেটা কে? তুমি কি এই ব্যাপারে কিছু জানো? আসলে সেদিন যখন আমি ফিরছিলাম ওই ছেলেটি স্টেশনে দাঁড়িয়েছিল। তারপর পুতুল তার বাবাকে সব কথা খুলে বলল। সব শুনে শাহজাহান চৌধুরী বলল, বুঝতে পেরেছি, কিন্তু মা ছেলেটা যদি খারাপ কেউ হয়? বাবা, আমার মন বলছে ছেলেটা ভালো। আর তুমি তো জানো ওই মাফিয়া গুন্ডারা রাতের বেলা আমাদের শহরে কিভাবে অত্যাচার করে বেড়ায়। ওদের ভয়ে কেউ কথাও বলতে পারে না। ও এসেছে এই শহরটাকে বদলে দেওয়ার জন্য। হয়তো আল্লাহই ওকে পাঠিয়েছে। সেদিন তো আমি ছিলাম যখন ওরা আক্রমণ করতে এসেছিল, আর আমার সামনে সব কিছু ঘটেছিল। তারপর পুতুল তার বাবার মুখের দিকে তাকালো, তার বাবাকে নীরবের ব্যাপারে বলতে লাগলো, বাবা, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এই ছেলেটা কারোর ক্ষতি করতে আসেনি। ও আমাদের শহরটাকে পুরো বদলে দিতে এসেছে। মেয়ের কথায় শাহজাহান চৌধুরী কিছু বলল না, প্রসঙ্গ পাল্টে বলল, ছেলেটা কি এখন আমাদের লজে থাকে? তারপর আর এই বিষয়ে কোনো কথা হলো না ওদের। এভাবে কেটে গেল 2 সপ্তাহ। পুতুল প্রায় আসে লজে নীরবের সাথে দেখা করে।
কথা বলে। নীরবের সান্নিধ্যে পুতুলের ভালো লাগে। আস্তে আস্তে দুজনের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো। আজকে পুতুল এসেছে নীরবের কাছে। পুতুল বলল, তোমার চাকরির কি হলো? পুতুলের কথা শুনে নীরব হাসলো আর বলল, চাকরি তো আমি করছি। কি চাকরি করছো তুমি? তো দিনের বেলা বেশিরভাগ সময় এই লজে ঘুমিয়ে থাকো, আর রাতের বেলা কোথায় চলে যাও? আবার ভোর হওয়ার আগেই চলে আসো। পুতুলের কথায় নীরব হালকা হাসলো, তারপর বলল, এটাই তো আমার চাকরি ম্যাডাম। সত্যি করে বলো তো, তুমি কি চাকরি করো? তোমাকে কিন্তু আমার সত্যি ভালো লেগেছে, আর আমি ভালোবাসি, কিন্তু তুমি কখন কি কথা বলো আমি তার আগা মাথা কিছুই বুঝতে পারি না। তুমি আমাকে একটা রহস্যের মধ্যেই রেখেছো, তবে আমার ভালো লাগে এই রহস্য। আমি ছোট থেকে খুব রহস্যের উপন্যাস পড়তাম, তোমাকে আমার সেই রহস্যের হিরো বলে মনে হচ্ছে। পুতুলের কথা শুনে নীরব হাসতে হাসতে বলল, তাই নাকি? তাহলে ধরে নাও আমি সেই রহস্যের নায়ক। ওদের কথা বলার মাঝে নীরবের ফোনটা বেজে ওঠে। সে দেখে তার ছোট্ট বোন নিশি ফোন করেছে। নীরব ফোনটা রিসিভ করে আর ওপাশ থেকে তার বোন নিশি বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। ফুপির খবর কি? ফুপির শরীর খারাপ, ডাক্তার দেখাবো। আমার কাছে এখন কোনো টাকা নেই, তাই বলছিলাম ভাইয়া কিছু টাকা পাঠাবি? ঠিক আছে, আজকে তোর অ্যাকাউন্টে আমি পাঠিয়ে দেব। ভাইয়া তুই কবে বাড়ি আসবি? আমার বিজনেসের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, মাঝখানে আটকে আছে, তাই যেতে একটু দেরি হবে। তুই চিন্তা করিস না, পুপির খেয়াল রাখিস। আর ডাক্তার কি বলল আমাকে জানাবি, আর যখন যেটা দরকার আমাকে বলবি। নিশি তখনও ফোন কাটেনি। তার আগেই পুতুল নীরবকে বলল, কে মেয়েটা? তোমার বোন? আমার ছোট্ট বোন। ভাইয়ের পাশে মেয়ের কণ্ঠস্বর পেয়ে নিশি বলল, ভাইয়া তোর বাসায় একটা মেয়ের গলা পাচ্ছি, কে রে ভাইয়া মেয়েটা? কেউ নয়, আমি এখন রাখছি, পরে কথা বলবো, আর সাবধানে থাকবি। নীরব ফোনটা কেটে দিলে পুতুল বলল, তুমি কেন বললে না তোমার বোনকে আমি তোমার কে হই? এখনো সময় হয়নি, এই তো সবে ভালো লাগা শুরু হয়েছে, এখনো সম্পর্কটা সেই পর্যায়ে যায়নি। যখন হবে তখন বলবো তুমি আমার কে। ওদের কথাবার্তার মাঝেই লজের সামনে পুলিশের গাড়ি পাওয়া গেল। পুলিশ বলল, বাইরের পুলিশের গাড়ির আওয়াজ পাচ্ছি, আবার কি পুলিশ এলো? পুলিশের কথা শুনে নীরবের মধ্যে কোনো তাড়া দেখা গেল না। তার দৃষ্টি ও সুন্দর শহরটার দিকে। পুলিশের গাড়ির ভেতরে প্রবেশ করলো পুতুল। সেটা লক্ষ্য করে নীরবের উদ্দেশ্যে বলল, সেদিন সেই ঘটনার জন্য ইমরান মির্জার লোক মনে হয় পুলিশকে জানিয়েছে তুমি এই লজে আছো। ওরা জানে, তাই ওরা আবার আসছে। তুমি পালাবে না? নীরব শান্তভাবে একটা চেয়ারে বসলো। তার হিসেব যেন আগে থেকে করাই ছিল। এরপর সে কি করবে পুতুল শুধু নীরবকে লক্ষ্য করে গেল। নীরব বলল, পালাবার দরকার নেই, আমি চাই ওরা আসুক। কেন? কেন তুমি পালাবে না? তুমি কেন ধরা পড়তে চাইছো বলো? নীরব কোনো কথা বলল না। তার পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে টেবিলের উপর রাখলো। সেটা দেখে পুতুল জিজ্ঞাসা করলো, এটা কি? এতে এই শহরে সব কিছুই প্রমাণ আছে। পুলিশ যদি সৎ হয় তাহলে নিশ্চয় এটা দেখে সে তার জাজমেন্ট দেবে, তাহলেই এই রাতের শহর বদলে যাবে। ওদের কথাবার্তার মাঝেই পুলিশ সেখানে প্রবেশ করলো। সবার সামনে দাঁড়িয়ে একজন অফিসার খুব তীক্ষ্ণ দৃষ্টি আর গভীর কণ্ঠস্বর করে বলল, সবাই হাত উপরে তোলো। পুতুল একটু সরে দাঁড়ালো, আর নীরব কোনো প্রতিক্রিয়া ছাড়াই সে উঠে দাঁড়ালো। জাহাঙ্গীর তালুকদার সকলের দিকে তাকিয়ে একবার নীরবের উদ্দেশ্যে বলল, এই সকল কাজ তুমি করেছ? নীরব মাথা নাড়ালো। জাহাঙ্গীর তালুকদার আবার একবার সকলের দিকে তাকিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলল, তোমাকে এবার আমাদের সাথে যেতে হবে। নীরব কোনো প্রতিবাদ করলো না, কোনো উত্তর দিল না। সে একবার পুতুলের দিকে তাকিয়েছিল। তার দিকে তাকালো, দুজনে চোখাচোখি হলো। নীরব পুলিশ অফিসার জাহাঙ্গীর তালুকদারের পিছু নিল। গাড়িতে ওঠার আগে নীরব ফিসফিস করে বলল, শহরটা পরিষ্কার করতে গেলে ভিতর থেকে করতে হবে। পুলিশ ভ্যানের ভিতরে বসে নীরব জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলো। শহরের আলো দ্রুত পিছনে সরে যাচ্ছে, কিন্তু তার চোখের সামনে ভেসে উঠল অতীতে কিছু ঘটনা, কিছু অসমাপ্ত কাহিনী।
সামনে সিটে বসা পুলিশ অফিসার জাহাঙ্গীর তালুকদার বারবার নীরবের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ আগে যে ছেলেটি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করলো সেই ছেলেটি এখন যেন কেমন শান্ত হয়ে বসে আছে। এই বিষয়টা তাকে ভাবাচ্ছে। অবশেষে সে থাকতে না পেরে নীরবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, একটা কথা জিজ্ঞাসা করব, সঠিক উত্তর দেবে? পুলিশ অফিসারের কথায় নীরব তার দিকে তাকালো আর বলল, অবশ্যই বলেন। আমি যতটা শুনেছি তুমি খুব সাহসী। তুমি একাই সবার সাথে লড়াই করেছো, তাহলে তুমি পালানোর চেষ্টা করলে না কেন? জাহাঙ্গীর তালুকদারের কথায় নীরব তার চোখে চোখ রেখে বলল, তার কারণ আমি পালাতে আসিনি। নীরবের কথায় জাহাঙ্গীর তালুকদার একটু অবাক হলো। সে বলল, তাহলে কি করতে এসেছো? জাহাঙ্গীর তালুকদারের প্রশ্নে নীরব ঠান্ডাভাবে উত্তর দিল, আমি সব কিছু শেষ করতে এসেছি। মেন রোড ছেড়ে গাড়ি একটা নির্জন রাস্তার দিকে এগিয়ে গেল। পুরো রাস্তা অন্ধকার। নীরবের মনে এবার অন্য কিছু এলো। সে আস্তে করে জিজ্ঞাসা করলো, পুলিশ স্টেশন তো ওই দিকে স্যার, তাহলে আমরা এদিকে কোথায় যাচ্ছি? নীরবের কথা শুনে জাহাঙ্গীর তালুকদার হালকা হাসলো আর বিদ্রুপ করে বলল, সব কিছু নিয়ম মেনে হয় না, কিছু কিছু সময় অনিয়মের কাজও করতে হয়। গাড়ি দাঁড়ালো একটা অন্ধকার গলির ভিতর, পুরনো একটা গুদাম ঘর। সেখানেই কিছু বাহিনী দাঁড়িয়ে আছে। তাদের শরীরে কোনো পুলিশের পোশাক নেই। জাহাঙ্গীর তালুকদার তাকে গাড়ি থেকে নামতে বলল। নীরব গাড়ি থেকে নেমে গেল, চারদিকে তাকালো। ঠিক সেই সময় এক পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। নীরবকে দেখে এগিয়ে আসছে আর আস্তে আস্তে বলছে, ওয়েলকাম শ্যাডো কিং। জাহাঙ্গীর তালুকদার পাশ থেকে সরে গেল। নীরব বুঝতে পারল পুলিশের মধ্যে বচন আছে। নীরবের মুখে হালকা হাসি দেখা গেল। সে বলল, ভালোই সমঝোতা করেছেন। তাই নাকি? আসলে আমি দেখতে চাই শ্যাডো কিং কতটা শক্তিশালী। নীরবকে নিয়ে আসা হয় গুদাম ঘরের ভেতরে। সেখানে আরও অন্ধকার। চারিদিকে দাঁড়িয়ে আছে ইমরান মির্জার সশস্ত্র বাহিনী। তাদের সকলের হাতে বন্দুক সকলেই প্রস্তুত আছে। ইমরান মির্জা নীরবের চারিদিকে হাঁটতে শুরু করলো আর বলতে লাগলো, তোমাকে আমি অনেক দিন থেকে খুঁজছিলাম, অবশেষে পেলাম। নীরবের চোখ তখন ইমরান মির্জার দিকে। সে আস্তে করে বলল, আমাকে খুঁজছিলে না? আমাকে ভয় পাচ্ছ? নীরবের কথা শুনে ইমরানের মুখটা কঠিন হয়ে গেল। রাগী কণ্ঠে বলল, তুমি দেখছি আগের মতোই আছো, একটুও বদল হয়নি তোমার। এখন আগের মতো অহংকারী আছো। নীরব হালকা হেসে ইমরান মির্জার কানে কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, তুমি তো সেই একই আছো, আগের মতো দুর্বল। কথাটা আস্তে করে বলল। আশেপাশে তার সশস্ত্র বাহিনীগুলো শুনতে পেল। তারা সাথে সাথে বন্দুক ত্যাগ করলো। ইমরান মির্জা তাদেরকে শান্ত করলো। ইমরান মির্জা নীরবকে বলল, কলেজে পড়াকালীন তুমি আমার টিমের ক্ষতি করতে চেয়েছিলে, তখন আমি কিছু বলিনি। তুমি আবার এসেছো আমার সাথে মোকাবিলা করতে। আমি জানতে চাই এত বছর পর তুমি কে জন্য আবার আমার জীবনে ফিরে এসেছো। আমার টিমে কোনো রকম ক্ষতি করার চেষ্টা করবে না। যদি করো, আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না, এটা তুমি মনে রেখো। ইমরান মির্জার কথা শুনে নীরবের মুখটা লাল হয়ে গেল। সে বলল, ফিরে এসেছি তোমার জীবনে নয়, এই শহরে। তার কারণ এই শহর আমার অনেক কিছুই কেড়ে নিয়েছে, তাই আমি তাকে ফিরিয়ে আনতে এসেছি। ইমরান মির্জা বলল, ও, তার মানে তুমি জানো এই শহরে আমার রাজত্ব চলছে আর তুমি রিভেঞ্জ নিতে এসেছো? না, আমি সঠিক বিচার নিতে এসেছি অতীতে ঘটে যাওয়া ঘটনা থেকে। এ কথার সাথে সাথে তখনকার বাতাসটা যেন ভারী হয়ে উঠল। নীরব তখন কলেজে পড়তো। তখন কলেজের ইউনিয়ন লিডার ছিল ইমরান মির্জা। কলেজে সে নানা রকম বেআইনি কাজ করত। কিছু ছেলেকে নিয়ে মাফিয়া গ্যাং তৈরি করেছিল। নীরব সবসময় প্রতিবাদ করত। এই নিয়ে ইমরান মির্জার সাথে তার কিছু সময় দ্বন্দ্ব শুরু হয়। পরবর্তীকালে এরা বুঝতে পারে ওদের কাজ করতে গেলে তার কারো না কারো সাহায্য দরকার। সেই মতে গোপনে সে আরও একটা মাফিয়া গ্রুপের সাথে কাজ করে। সেটা অবশ্য কেউ জানতো না। নীরব কলেজে পড়াশোনা শেষ করে তার গ্রামের বাড়িতে ফিরে যায়। কিন্তু ইমরান মির্জা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। বিভিন্ন জায়গায় তার নেটওয়ার্ক ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন টিমের সাথে কাজ করতে থাকে। এদিকে নীরবও আস্তে আস্তে সব জানতে পারে। তার শৈশবে বড় হয়ে ওঠা শহরের ইমরান মির্জা কীভাবে রাজত্ব করেছে, তার মাথার উপর কে বসে আছে, তার বাবা মার হত্যাকারী। সে তখন থেকেই
ছটফট করতে থাকে সেই শহরকে দূষণমুক্ত করতে হবে, তারপর অতীতে তার ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধ নিতে হবে। হঠাৎ করে ইমরান মির্জা বলে ওঠে, তবে শুরু হোক বিচার, দেখা যাক কে জেতে আর কে হারে। কথাটার সাথে সাথে চারিদিক থেকে গুলির বর্ষণ শুরু হলো, কিন্তু নীরব ছায়ার মধ্যে অদৃশ্য হয়ে গেল। একজন ব্যক্তি চিৎকার করে বলে উঠল, কোথায় গেল ছেলেটি? ঠিক তখনই দেখে ব্যক্তিটির ওপর থেকে একটি ছায়া আছে। ঝাঁপিয়ে পড়ল লোকটা, বেসামাল হয়ে পড়ে গেল। একটি লোকের বুকের উপর লাথি মারল, সাথে সাথে তার হাত থেকে বন্দুক পড়ে গেল। আর অন্যদিকে আরেকটা লোককে পিছন থেকে এক হাতে তার গলাটা টিপে ধরল, যেন সবকিছু পরিকল্পনা মাফিক হচ্ছে। সে আগে থেকেই সবকিছু করে রেখেছে। ইমরান মির্জা দূর থেকে সবকিছু দেখছিল। তার রাগ হচ্ছে প্রচুর। তার ছেলেদেরকে এই পরাজয় সে মেনে নিতে পারছে না। সে চিৎকার করে তার ছেলেদের উদ্দেশ্যে বলল, সবাই একসাথে আক্রমণ কর, কর সবাই একতালে, কর সবাই একসাথে, কর সবাই একসাথে আক্রমণ কর। তার কথা মতো সবাই একসাথে নীরবের ওপর আক্রমণ করলো, কিন্তু তার আগে সে অদৃশ্য হয়ে গেল। সে ছায়ার মতো আসছে, আঘাত করছে, আবার সাথে সাথে অদৃশ্য হয়ে পড়ছে। কোথা থেকে আক্রমণ করছে কেউ কিছু বুঝে উঠতে পারছে না। একটা লোক নীরবকে পিছন থেকে ছুরি মারতে গেলে নীরব তার হাত মুচকে ধরে ছুরিটা পড়ে গেল। সে চিৎকার করে ওঠে, তার চিৎকারে গোটা গুদাম ঘর কেঁপে ওঠে। এইভাবে একের পর এক ইমরান মির্জার ছেলেরা কাইল হয়ে সেখানে যন্ত্রণায় গড়াগড়ি খেতে থাকে। কিছুক্ষণ পর সব নিস্তব্ধ, শুধু মুখোমুখি দাঁড়িয়ে আছে ইমরান মির্জা আর নীরব। ইমরান মির্জা হঠাৎ হাততালি দিয়ে বলে উঠল, আরে বাহ 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 বাহ! আরে আসল খেলা তো এখনো বাকি আছে। কথাটা বলে সে পকেট থেকে একটা রিমোট বের করলো, তারপর নীরবের উদ্দেশ্যে বলল, দেখো তো তুমি কাকে বাঁচাতে চাও? রিমোট চাপতে দেখলো গুদাম ঘরে পুতুলকে বেঁধে রেখেছে স্কিনে পুতুলকে এই অবস্থায় দেখে নীরবের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ঠান্ডা গলায় বলল, ওকে ছেড়ে দিন মিস্টার মির্জা। আমি জানতাম ও তোমার দুর্বলতা, তাই তাকে অ্যাটাক করলাম। আমি দেখছিলাম তোমার অনুভূতি এখনো আছে নাকি। হ্যাঁ, এখনো আছে তোমার অনুভূতি। স্ক্রিনে তখন পুতুল নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, নীরব সেটা দেখলো। তারপর ইমরান মির্জার উদ্দেশ্যে বলল, মিস্টার মির্জা, তুমি জানো না তুমি কি নিয়ে খেলছো। নীরবের কথা শুনে ইমরান মির্জা হাসলো আর বলল, আমি জানি আমি কি নিয়ে খেলছি। আমিও দেখতে চাই তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার প্রতিশোধ না তোমার ভালোবাসা। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ইমরান মির্জার উদ্দেশ্যে বলল, আমাকে লোকেশনটা দাও। ইমরান মির্জার চোখে তখন বিজয়ের হাসি। সে বলল, এত সহজে? নীরব ইমরানের দিকে তাকিয়ে বলল, আমি যেখানেই যাই শেষটা এভাবেই করি। ইমরান স্ক্রিনের দিকে তাকিয়ে রিমোটটা ভালো করে চাপলো। লোকেশন দেখালো শহরের একটা পুরনো বাংলোর। ইমরান বলল, 1 ঘন্টা মাত্র হাতে সময়, তার মধ্যেই আসবে, আর তা না হলে। কথাটা সম্পূর্ণ না করলেও নীরব বুঝতে পারলো। স্ক্রিনে সে পুতুলের মুখটা ভালো করে দেখে নিল। সে কিছু বলল না, ঘুরে দাঁড়ালো, আর চোখে তখন অন্ধকার, চলতে থাকা প্রতিশোধের আগুন। গুদাম ঘরের ভেতর থেকে নীরব বাইরে বেরিয়ে এলো। বাইরে ঠান্ডা বাতাস লাগলো, কিন্তু তখনও তার ভেতরে আগুন জ্বলছে। একটা হালকা নিঃশ্বাস নিল, তারপর উদ্দেশ্যে রওনা হলো শহরের সেই পুরনো বাংলোর সামনে। শহরের মধ্যে সব থেকে ভয়ঙ্কর জায়গা এটা। চারিদিকে অন্ধকার, আর লুকিয়ে রাখার জন্য এটা একটা পারফেক্ট জায়গা। নীরব অন্ধকারের একটা গলির ভেতর ঢুকে গেল। তখন তার নাম ধরে কেউ ডাকছে। নীরব পিছনের দিকে তাকিয়ে দেখলো পুতুলের গাড়ির ড্রাইভার নীরবকে দেখে ছুটে এলো। তখন সে হাঁপাচ্ছে। সে বলল, ম্যাডামকে ওরা নিয়ে গেছে, আর যাওয়ার আগে ওরা এটা দিয়ে গেছে। কথাটা বলে ছোট একটা মোবাইল ফোন ড্রাইভার নীরবকে দিল। নীরব সেখানে একটা ভিডিও চালু করলো। দেখলো পুতুলের চোখে ভয়, কিন্তু ভেতরে সাহস। সে ভিডিও পুতুল বলল, আমাকে দেখে তুমি বুঝতে পারছো আমি বিপদে আছি, কিন্তু তুমি একা আসবে না, কারণ এটা ওদের একটা ফাঁদ। কথাটা বলার সাথে সাথেই ভিডিওটা বন্ধ হয়ে গেল। নীরব ভিডিও করা ফোনটা পকেটে ঢুকিয়ে নিল। তারপর ড্রাইভারের উদ্দেশ্যে বলল, আমি জানতাম সব,
আপনি চিন্তা করবেন না। সে নিজেকে শান্ত দেখালো, তবে তার ভেতরে তখনও আগুন জ্বলে যাচ্ছে। কিন্তু ভিতর ভিতর সে পরিকল্পনা শুরু করে দিল আর মনে মনে বলল, এই ফাঁদের ভিতর ঢুকে তোকে ফাঁদ ভাঙতে হবে, শুধু শক্তি দিয়ে না, এবার বুদ্ধিও কাজ করতে হবে। ইমরান মির্জা, তুমি ভাবছো আমি তোমার নিয়ন্ত্রণে আছি? না ইমরান মির্জা, তুমি ভুল ভাবছো। আসল খেলা এবার শুরু হবে। সে আর কোনো দিকে না তাকিয়ে শুধু হাঁটতে শুরু করলো। চারিদিকে অন্ধকার আর অন্ধকার। কিছুটা যাওয়ার পর চারিদিকে আলো জ্বলে উঠল। সে দেখলো চারিদিকে কিছু সশস্ত্র বাহিনী আর তার দিকে বন্দুক তাক করে আছে। তাকে দেখে ইমরান মির্জা হাসতে হাসতে বলল, তোমার সময়ের দাম আছে, তুমি ঠিক সময়ে এসেছো। ওকে কোথায় রেখেছো? ইমরান মির্জা তার লোকেদের ইশারা করলো। সাথে সাথে একটি চেয়ার বাঁধা অবস্থায় পুতুলকে তার সামনে নিয়ে এলো। পুতুল নীরবের দিকে তাকালো। তার চোখে কোনো ভয় নেই, কেবল ক্লান্তি নেই। সে ইশারা করে নীরবকে না বলল। ইমরান মির্জা সিঁড়ি দিয়ে নামতে নামতে নীরবের এই উদ্দেশ্যে বলল, তোমাকে আজকে একটা সুযোগ দিচ্ছি। তুমি হাঁটু গেড়ে বসে মাথা নত করে সবার কাছে তুমি তোমার পরিচয় দেবে, তাহলে হয়তো তোমার প্রিয় মানুষটা বেঁচে যাবে। কি বলিস তোরা? ইমরানের কথা শুনে নীরব তার সামনে এগিয়ে গেল। তারপর বলল, আর যদি আপনার কথা না শুনি তাহলে কি হবে মিস্টার মির্জা? নীরবের কথা শুনে ইমরান মির্জার চোখে হাসির ঝিলিক দেখা দিল। সে ব্যঙ্গ করে বলল, যদি না করো তুমি তোমার প্রিয় মানুষকে তোমার চোখের সামনে মরতে দেখবে। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর নীরব হাঁটু কেটে তার সামনে বসলো। সবাই স্তব্ধ হয়ে গেল। ইমরান মির্জা হাসতে হাসতে বলল, আরে শেষ পর্যন্ত কিং আত্মসমর্পণ করলো। কথাটা বলার সাথে সাথে নীরব মাথা নত করে নিল আস্তে করে আর বলল, 1 2 3। বলার সাথে সাথে চারিদিকে বিস্ফোরণের শব্দ শোনা গেল। চারিদিকে আলো নিভে গেল, শুধু ধোঁয়া আর ধোঁয়া। চারিদিক থেকে আঘাত আসতে শুরু করলো। বিল্ডিংটা একের পর এক ভাঙতে শুরু করলো। ইমরান মির্জা বুঝতে পারছে না আঘাতটা কোথা থেকে আসছে। নীরব অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। সে চলে গেল এবং তাকে মুক্ত করলো। পুতুল অবাক হয়ে তার দিকে তাকালো আর বলল, তুমি একা আসোনি তো? আমি একা কখনো খেলি না। ঠিক তখনই কিছু কালো পোশাক পরা লোক ভিতর থেকে সেখানে বেরিয়ে এলো। তাদেরকে দেখে ইমরান মির্জা ভয় পেয়ে গেল। সে নীরবকে উদ্দেশ্য করে বলল, এটা অসম্ভব। তোমার তোমার টিম তো। ইমরান মির্জার কথা শেষ করার আগে নীরব বলল, মরে গেছে। তুমি যা দেখেছ তার সবটা সত্যি ছিল না। শ্যাডো কিং শুধু একা নয়, সেটা একটা সংগঠন। তারপর চারিদিক থেকে গুলির শব্দ শোনা গেল। নীরব তার লোকেদের ইশারা করতে তারা ফায়ার করা শুরু করে দিল। চারিদিকে শুধু গোলাগুলির আওয়াজ। নীরবের টিমটা খুবই প্রশিক্ষণপ্রাপ্ত ছিল, তাই তাদের আঘাতে ইমরান মির্জার লোকেরা একের পর এক সেখানেই পড়ে গেল। ইমরান মির্জার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে সময় কিছু ঘটল এবং ফিসফিস করে বলল, না, এই খেলা শেষ নয়। নীরব তার দিকে এগিয়ে যেতে লাগলো। ইমরান মির্জা তত পিছিয়ে যেতে লাগলো। নীরব তখন বলল, এটা শেষ খেলা, এরপর আর কোনো খেলা হবে না। ইমরান মির্জা তার হাতে থাকা বন্দুক নীরবের দিকে তাক করলো। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো পুতুল। নীরব চিৎকার করে বলে উঠল, না। ঠিক তখনই একটা ছায়া আসলো আর পুতুল সরে গেল। গুলিটা নীরবের কাঁধ স্পর্শ করে চলে গেল। এতে নীরবের কাঁধে চোট লাগলো আর রক্ত বেরোতে শুরু করলো। এটা দেখে পুতুল চিৎকার করে বলল, তোমার কান দিয়ে রক্ত পড়ছে, গুলি লেগেছে তোমার। কথাটা বলে পুতুল নীরবের আরো কাছে সরে এলো। নীরব বলল, তুমি শান্ত হও পুতুল, আমার কোনো গুলি লাগেনি, স্পর্শ করে বেরিয়ে গেছে। তোমাকে চিন্তা করতে হবে না, এই রকম আঘাতে আমাকে কেউ কাবু করতে পারবে না। তুমি একটু শান্ত হয়ে দাঁড়াও, এখানে আমি আছি। ঠিক তখনই ইমরান মির্জা নীরবকে বলল, ভালোই তো ভালোবাসা আছে দেখছি। তুমি খুব লাকি নীরব, কিন্তু আমার জীবনে এরকম প্রেয়সীর বড্ড অভাব। এরকম সুন্দরী যদি আমার জীবনে থাকতো তাহলে আমিও একজন মহৎ মানুষ হতে পারতাম। কিন্তু ব্যাড লাক, আমার কপাল মন্দ,
তাই তো সুন্দরীর অভাব। ইমরান মির্জার কথা শুনে পুতুল রেগে যায় আর বলে, আপনি মানুষ নন, আপনি একটা জানোয়ার। আপনার কখনো ভালো হবে না, কখনো না। আল্লাহ কখনো আপনাকে ক্ষমা করবেন না। আপনি আমাদের শহরকে দূষিত করেছেন, কোনো মানুষকে শান্তিতে থাকতেই দেননি। এই পাপের শাস্তি আপনি একদিন পাবেন। নীরব আস্তে আস্তে পুতুলকে ছেড়ে ইমরান মির্জার দিকে এগিয়ে এলো আর বলল, তোকে আমি ছাড়ব না ইমরান মির্জা। আমি সেই অন্ধকার, যে অন্ধকারকে তুই তৈরি করেছিস। তখন লড়াইটাই শেষের দিকে ইমরান মির্জার লোকেরা সবাই নিস্তেজ হয়ে পড়ে আছে। শুধু দুজন ব্যক্তি, এক ইমরান, দুই নীরব। ইমরান মির্জা সুযোগে হাতছাড়া করতে লাগলো না। সে বন্দুকটা আবার পুনরায় তুলল, কিন্তু নীরব এবার আর থেমে থাকলো না। সে ইমরান মির্জার বুকে লাথি মেরে তার বন্দুকটা কেড়ে নিল আর ফিসফিস করে কানের কাছে বলল, এই শহরের অনেক পরিবারকে তুমি শেষ করেছ, অনেক মানুষের মুখের হাসি তুমি কেড়ে নিয়েছ, অনেককেই বাড়িছাড়া করেছ। সেই শাস্তি তোমাকে তো পেতেই হবে। কিছুদিন আগে শহরে এক ঘটনা ঘটেছিল, যেটা শুনে নীরব ইমরান মির্জার প্রতি রেগেছিল। পাভেল খান বলে এক ভদ্রলোক সবজি বিক্রি করত। তার সাথে ইমরান মির্জার প্রতিদিন টাকা চাইতো, যাকে বলে তোলাবাজি। একদিন সকাল থেকে বৃষ্টি পড়ছিল, আকাশের অবস্থা ভালো ছিল না। সেদিন তার ভালো বিক্রি হয়নি, তারপরও ইমরান মির্জা তার কাছে টাকা চেয়েছিল। পাভেল খান শহরের একটি বস্তিতে থাকতো। তার সাথে তার স্ত্রী, দুটো সন্তান ও তার একটা 18 বছরের বোন ছিল। আর সেই বোনের উপর ইমরান মির্জার নজর খারাপ দিত। সেই সবজি বিক্রেতা সব কিছু জানতো, কিন্তু কখনো কিছু বলতে সাহস পায়নি। সে জানতো এই ব্যক্তিরা ভয়ঙ্কর, তাই সে বোনকে সাবধানে রেখে দিত। তার দুটো মেয়ের মধ্যে ছোট মেয়েটা অসুস্থ ছিল। সেদিন বৃষ্টির জন্য তার ভালো বিক্রি হয়নি। তারপর মেয়ে অসুস্থ, সেজন্য ডাক্তার দেখাবে বলে সেদিন সে টাকা দিতে অস্বীকার করে এবং তাদের হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করে। তারপরও ইমরান মির্জার লোকেরা তার কথা শোনেনি, বরং তাকে প্রচুর মারধর করে। রাতের বেলা আগুন জ্বেলে ছোট্ট বস্তির ঘর পুড়িয়ে দেয়। ঘটনার চক্রে সবজি বিক্রেতা ও তার ছোট বোন বাড়িতে ছিল না, যার ফলে সে ও তার বোন বেঁচে যায়। তার স্ত্রী, তার 2 বাচ্চা আগুনে পুড়ে মারা যায়। সে যখন বিষয়টা জানতে পারে, খুব কান্নাকাটি করে 2-1 লোককে বিষয়টা জানায়, কিন্তু তারা কথা কেউ শোনে না। সে ঠিক করে এই শহরে আর থাকবে না। তার প্রিয় মানুষগুলো এই শহরে কিছু নিষ্ঠুর মানুষের হাতে খুন হয়েছে। তার বোন এই শহরে নিরাপদ নয়, তাই সে তার বোনকে নিয়ে তার পরিচিত কোনো আত্মীয়র বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যেমন ভাবা তেমন কাজ। একদিন যাওয়ার পথে সেও তার ছোট বোন মন খারাপ করে বসেছিল, আর তার অপর পাশে নীরব ছিল। নীরব তাকে মন খারাপ হওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে ব্যক্তি প্রথমে অস্বীকার করে সব কিছু বলতে। তারপর নীরব যখন তাকে ভাই বলে আর ছোট বোনকে বোন বলে সম্বোধন করে, তখন পাভেল ছোট বোন পারভিন আর নিজেকে ধরে রাখতে পারে না। পারভিন কাঁদতে কাঁদতে নীরবকে সব কিছু খুলে বলে। সব শুনে নীরব তার পরিচিত একজনের কাছে কাজ পাইয়ে দেয় এবং সেই জায়গায় পাভেল ও তার বোন নিরাপদে থাকবে এই আশ্বাস দেয়। নীরবের কথাই ইমরান মির্জার সেই ঘটনার কথা মনে পড়ে গেল আর চিৎকার করে বলল, তার মানে তুই তুই তার বোনকে আশ্রয় দিয়েছিস? হ্যাঁ, তুই হলি আসল কালপিট। তুই জানিস ওই মেয়েটাকে আমার কত দরকার ছিল? তুই তুই আমার অনেক ক্ষতি করেছিস। হ্যাঁ, আমি আশ্রয় দিয়েছি, তবে আমি কালপিট নই। আমি যদি কালপিট হতাম তাহলে তোমার মতো শয়তান হতাম। আমি তাদের আশ্রয় দিয়েছি, তারা এখন ভালো আছে। মেয়েটা খুব ভালো, আর স্বয়ং আল্লাহ তাকে সাহায্য করেছে, তাই তো সে এখন নিরাপদে আছে। তা না হলে তো তোর মতো জানোয়ার তাকে রেপ করে খুন করতো। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর একটা ঘুষি ইমরান মির্জার মুখে গিয়ে পড়ল। সেই আঘাত সহ্য করতে না পেরে ইমরান মির্জা সেখানে পড়ে গেল। নীরব তার উপর দাঁড়িয়ে। ইমরান মির্জার আর কোনো শক্তি নেই, শুধুমাত্র বাঁচার আকুলতা। সে বলল, আমাকে 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 মেরে ফেল, যেটা চাইছিস সেটাই তো। নীরব চুপ করে রইল, তার হাত শক্ত, তার মুখে তখনও রাগের আভাস ছুটছে। অতীতে কিছু কথা তার মনে পড়ছে। সাথে সাথে নীরব স্বাভাবিক হয়ে গেল। সে চোখ খুলে ফেলে আর চিৎকার করে বলল, না। তার চিৎকার শুনে ইমরান মির্জা তার দিকে তাকালো। তার তখনও যন্ত্রণা হচ্ছে, তবুও সে নীরবের দিকে তাকিয়ে রইল। নীরব ইমরান মির্জাকে তুলে দাঁড় করালো আর বলল, তুই কি ভেবেছিস এত সহজে তোকে আমি মেরে ফেলবো? তুই যা করেছিস
তোর ক্ষমা নেই, তোর বিচার সবাই দেখবে। ঠিক তখনই দূরে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। এবার সত্যি করে পুলিশ আসছে। অফিসার জাহাঙ্গীর তালুকদার মুখে আতঙ্ক। সে পালানোর চেষ্টা করতে নিবে, তার হাত ধরে ফেলল আর বলল, তোর কাছে পালানোর কোনো পথ নেই। জাহাঙ্গীর তালুকদার থেমে গেল। পুলিশের সমস্ত এলাকা ঘিরে ফেলল। দুজন আসামিকে অ্যারেস্ট করে নিয়ে গেল। এবার পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা। নীরবের কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে। এবার শহর সত্যিটা জানতে পারবে। পুতুল তার কাছে এলো আর বলল, এবার তো সব কিছু শেষ হলো, ওরা তো ধরা পড়ে গেছে, আর কিচ্ছু হবে না। নীরব আকাশের উদ্দেশ্যে তাকিয়ে বলল, না গো ম্যাডাম, সবে শুরু। দুটো গাড়ি করে দুটো আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে মিডিয়ার লোক তাদের পিছনে যাচ্ছে। দুটো অপরাধীর মুখে কোনো হাসি নেই, আছে শুধু পরাজয়ের গ্লানি। এদিকে নীরবের কাঁধে মেডিকেল টিম ব্যান্ডেজ করে দিচ্ছে। সে নিজের মনে কিছু ভাবছে। ঠিক তখনই পুতুল তার পাশে এলো আর বলল, তুমি চাইলে সব কিছু শেষ করে দিতে পারতে, কেন থেমে গেলে? পুতুলের কথা কানে যেতে নীরব তার দিকে তাকালো, তারপর বলল, কারণ আমি ওদের মতো নই। পুরো অন্ধকার শেষ করতে গেলে কিছুটা আলো বাঁচিয়ে রাখতে হয়, কারণ ওরা দুইজন হলো সেই আলো। ওদেরকে বাঁচিয়ে রাখলে তবেই পুরো অন্ধকার দূরে হবে। এই মানুষটাকে সে এখনো ভালো করে বুঝতে পারেনি। হয়তো আস্তে আস্তে সে তাকে বুঝতে পারবে। তবে মানুষটা যে সম্পূর্ণ আলাদা সেটা সে বুঝতে পারছে। পুতুল বলল, তুমি তাহলে এখন কি করবে? এই শহরটা এখনো অন্ধকার মুক্ত হয়নি ইমরান মির্জা, শুধু একটা অংশ ছিল। এর ভেতরে আরও কেউ আছে। সে হয়তো আরও জঘন্যতম খেলোয়াড়। এখন আমার লড়াই হবে তার সাথে। তার মানে তুমি কি বলতে চাইছো? নীরব কোনো উত্তর দিল না। ঠিক তখনই একটা কালো কাজ দেওয়া গাড়ি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে গেল। ভিতরে কে আছে বোঝা গেল না। নীরবের চোখ সেদিকে আটকে গেল। তার ঠোঁটে পরিচিত সেই হাসি দেখা গেল। সে মনে মনে বলল, আসল রাজা, এটা তাকে খুঁজে বের করতে হবে। হালিমপুর শহরের অন্ধকার এখনো পুরোপুরি কাটেনি। দিনের বেলা সব কিছু স্বাভাবিক থাকলেও রাতের বেলা এই শহর আবার কেঁপে ওঠে। এখনো কিছু কাজ বাকি আছে। ওই গাড়ির ভেতরে কে ছিল? তুমি নিশ্চয়ই তাকে চেনো। পুতুলের কথা শুনে নীরব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, হ্যাঁ চিনি, তবে সে সামনে আসে না, পিছন থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করে। তার মানে এই আন্ডারওয়ার্ল্ডের ইমরান মির্জার থেকেও ভয়ঙ্কর কেউ আছে? হয়, ইমরান মির্জা শুধু একটা পুতুল ছিল, আসল লাটাই অন্য কারোর কাছে আছে। দুজনের কথাবার্তার মাঝে পুলিশ অফিসার রাসেল সেখানে আসে আর নীরবকে উদ্দেশ্য করে বলল, তুমি থানায় চলো, তোমার স্টেটমেন্ট রেকর্ড করতে হবে। নীরব মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর পুতুলের দিকে তাকিয়ে বলল, এখন থেকে নিজেকে সাবধানে রেখো, এর পরের খেলা আরও বিপজ্জনক হবে। পুতুল তার কাছে সরে এলো, তার হাত ধরে বলল, আমি দূরে থাকবো না, তুমি যেখানেই যাবে আমি সেখানেই যাব। আমি প্রত্যেকটা খেলায় তোমায় অংশ নিতে চাই। নীরব কোনো উত্তর দিল না। তার মুখে একটা হালকা হাসির রেখা ফুটে উঠল। কয়েক ঘন্টা পর সেই কালো গাড়িটা হালিমপুর শহরের একটা নির্জন জায়গায় থামলো। গাড়ি থেকে নেমে এলো এক ব্যক্তি, তার মুখটা মাস্কে ঢাকা। সে অন্ধকার একটা ঘরে প্রবেশ করলো। সেখানে ছিল স্ক্রিনে কিছু দৃশ্য দেখা যাচ্ছে। সে স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, শ্যাডো কিং নামটা অনেক দিন আগেই শুনেছিলাম। এই শহরে এসেছে, ভালোই হয়েছে, অনেকদিন পর চ্যালেঞ্জ করার একটা লোক পেলাম। স্ক্রিনে তখন নীরবের মুখটা ভেসে উঠেছে। চার আড়ালে আবার নতুন করে এক যুদ্ধ শুরু হয়ে গেল। এদিকে অন্ধকার ঘরে যেখানে আলো খুব কম প্রবেশ করে, সেখানে এক ভদ্রলোক চেয়ারে বসে কাজ করছে। সে একজনকে নির্দেশ দিল, ফাইলটা এখানে নিয়ে আসো। প্রথম পাতাতেই নীরবের ছবি দেখে সেটা অফিসার রাসেল হাসলো আর বলল, আমি তো ভাবলাম এই অধ্যায় শেষ হয়ে গেছে, কিন্তু তুমি তো দেখছি আবার ফিরে এসেছো। থানায় বসে অফিসে রাসেলের কাছে নীরব তখন স্টেটমেন্ট দিচ্ছিল। প্রত্যেক অফিসারই নীরবকে চেনে, তাই তাদের কাছে একটা ছবি পরিষ্কার। এই ছেলে সাধারণ কেউ নয়। অফিসার রাসেল তাকে জিজ্ঞাসা করলো, তোমাকে আমি অনেক আগে থেকে চিনি, আর তুমি যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাচ্ছ সেটাও আমি জানি। তা ভাই, এত প্রমাণ তুমি কোথা থেকে পেলে? তোমরা যেখান থেকে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করনি, আমি সেখান থেকেই নিয়ে এসেছি।
নীরব কথা বলতে বলতে চারিদিকে স্ক্যান করছিল, কারণ তার মনে হয়েছিল এখানে অনেকেই তার বিশ্বাসযোগ্য নয়। তার ফোনে একটা মেসেজ এলো আর তাতে লেখা, গেম ইজ নট ওভার, ওয়েলকাম ব্যাক। নীরবের চোখ ঠান্ডা হয়ে গেল। সে মাথা ঘুরিয়ে বাইরের দিকে তাকালো। হালিমপুর শহরটি আবার ব্যস্ত হয়ে গেল, কিন্তু সে জানে এটা ঝড়ের আগের শান্তি। শত্রু আগের চেয়ে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তার মুখে হাসি দেখা গেল। সে আস্তে আস্তে অফিসারকে উদ্দেশ্য করে বলল, এবার খেলাটা আমি শেষ করব। থানায় জিজ্ঞাসাবাদ শেষ হতে নীরব বেরিয়ে এলো। তখন ভোরের আলো ফুটে উঠেছে। গেটের সামনে দাঁড়িয়ে আছে পুতুল চৌধুরী। নীরবকে দেখে সে এগিয়ে এলো আর বলল, তুমি ঠিক আছো তো? ওরা তোমার সাথে খারাপ কিছু করেনি তো? নীরব মাথা নেড়ে আক্ষেপের সুরেই বলল, এই শহরে ভালো থাকাটা এক আপেক্ষিক ব্যাপার। পুতুল কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই নীরবের ফোনে একটা নোটিফিকেশন এলো। কেউ তার সাথে দেখা করতে চাইছে আর একটা ঠিকানা দিয়েছে। নীরব যখন মেসেজটা পড়ছে, পুতুল জিজ্ঞাসা করলো, কি লিখেছে? কোনো পরিচিত কেউ? একজন আমার সাথে দেখা করতে চাইছে, শুধু নাম বলেছে কাশিম, আর কিছু বলেনি। একটা ঠিকানা দিয়েছে। তুমি দেখা করবে তার সাথে? অবশ্যই দেখা করব। আমার যে খুব ভয় করছে। কিছু ভয় পাওয়ার নেই, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমার কিছু হবে না। নীরবের কথা মতো সেখান থেকে মন খারাপ করে চলে গেল পুতুল। পুতুল বায়না করেছিল, কিন্তু নীরব তাকে নিয়ে যায়নি। এদিকে শহরে একটা আবাসিক ফ্ল্যাটে সে উঠে গেল। কলিং বেল টিপতে দরজা খুলে দিল 26-27 বছরের এক যুবক। নীরব তাকে বলল, আমার নাম নীরব, আমাকে কেউ দেখা করতে বলেছিল আর এই ফ্ল্যাটের ঠিকানাটা দিয়েছিল। নীরবের কথায় সেই ব্যক্তি উত্তর দিল, আমার নাম কাশিম, আমি ফোন করেছিলাম তোমাকে। ভেতরে এসো, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কাশেমের সাথে নীরব ভিতরে ঢুকলো। তাকে ড্রয়িং রুমে বসতে দিয়ে কাশেম ভেতরে গেল। 5 মিনিটের মধ্যে ড্রিঙ্ক নিয়ে সে বাইরে এলো। নীরব তাকে দেখে বলল, সরি, আমি এসব খাই না। সে কি, তুমি এখনো নিরামিষ? এইসব না খেলে বুঝি তাকে নিরামিষ বলে? আমাদের ভাষায় তাই তো বলে। সে যাকে, এই জন্য তোমায় ফোন করেছিলাম। আমার নাম কাশিম রহমান। কিছুদিন ধরে শ্যাডো কিংয়ের সন্ধানে ছিলাম, তারপরে ভাগ্যচক্রে ফোন নাম্বারটা পেয়েও গেলাম। তখন থেকেই তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা। তো তা কি জন্য ডেকেছেন বলুন? তোমার সাথে দোস্তি করতে চাই। নীরব কৌতূহল দৃষ্টিতে তার দিকে তাকালো, তারপর বলল, দোস্তি? দোস্তি, বন্ধুত্ব করতে চাই। তুমি যখন আমাদের লাইনের, তখন তোমাকে তো বন্ধু ভাবতেই হবে। আপনি কি ইমরান মির্জার লোক? ছিলাম, একসময় খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু আজকে দুজনের পথ দুদিকে। কেন? কেন, প্রশ্নের উত্তর তো আমারও জানা নেই। যদি কিছু না বলো তাহলে আমরা কি করে বন্ধু হব? বন্ধু হতে গেলে তো সব কিছু শেয়ার করতে হবে, আর সেখানে বিশ্বাস যখন নেই। বুঝতে পারছি, তুমি সত্যি শুনতে চাইছো। একদম তাই। আসলে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সেটা ইমরান জানতো, কিন্তু সেই মেয়েটার প্রতি ইমরানের খারাপ দৃষ্টি ছিল। সে চেয়েছিল মেয়েটাকে নষ্ট করে তার বসের কাছে পাঠিয়ে দিতে। চেয়েছিল যাতে তাকে দিয়ে বড় বড় বিজনেসম্যানদের সাথে ডিল করতে পারে। আমি তখন দলের নতুন সদস্য, জানি আপত্তি গ্রাহ্য হবে না, তবুও শেষ চেষ্টা করেছিলাম। ইমরানকে বলেছিলাম আমার অনুভূতির কথা। সে আমার কথা শুনে ভীষণ হেসেছিল, বলল এসব লাইনে নাকি অনুভূতির কোনো কদর হয় না। আমার খুব কষ্ট হয়েছিল। পরবর্তীকালে ইমরান তার লোক নিয়ে তাদের বাড়ি পুড়িয়ে দিয়েছিল। আমি তারপর ওই জায়গায় অনেকবার গিয়েছিলাম, কিন্তু মেয়েটাকে খুঁজে পাইনি। কাশেমের কথা শুনে নীরব কিছুক্ষণ মৌন রইল, তারপর বলল, বুঝলাম তোমার সমস্যার কথা, কিন্তু এখন বলো তুমি কেন দেখা করতে বলেছো আমাকে? শুনলাম তুমি নাকি ইমরানকে বলেছো সেই মেয়েটাকে আর তার ভাইকে নিরাপদ জায়গায় রেখে দিয়েছো। আমি এখন তার ঠিকানা জানতে চাই। কাশেমের কথা বুঝতে পেরে নীরব কৌতূহল দমন করতে না পেরে বলল, তা এই খবরটা তোমাকে কে দিয়েছে? ইমরান বলেছে? না, ওদের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। ওই ঘটনার পর থেকে আমি ওদের দল থেকে আলাদা হয়ে গেছি। এখন আমি আর ওদের সাথে কাজ করি না, আমি আপাতত বিজনেস করছি। আসলে ওই মেয়েটাই আমার জীবনটা বদলে দিয়েছিল। ওকে দেখার পর থেকেই আমার মধ্যে পরিবর্তন এসেছিল। ওকে নিয়ে খুব বাঁচতে ইচ্ছা ছিল, কিন্তু আমার ভাগ্য।
কথাটা বলতে গিয়ে কাশেম থেমে গেল। তার আবেগ দমন করতে কিছুটা সময় লাগবে। নীরব বুঝতে পারলো কাশেমের সমস্যা, তাই সে তাকে বিরক্ত করলো না। প্রায় 10 মিনিট পর কাশেম বলতে শুরু করলো। প্লিজ তুমি বলো পারভিন কোথায় আছে? কাশেমের কথা শুনে নীরব বলল, বলবো, আমি অবশ্যই বলবো। তোমাকে দেখে আমারও মনে হচ্ছে তুমি মেয়েটাকে সত্যি ভালোবাসো, আর মেয়েটা ভালো জায়গায় আছে। আমি তোমাকে তার ঠিকানা দেব। তার আগে তুমি বলো, ইমরান মির্জার উপরে আর কার মাথা আছে সেই নামটা একবার আমায় বল। আমি তোমাকে ঠিকানা দিতে পারি, তবে তুমি একা ওদের কাছে যাবে না। ওরা খুব শক্তিশালী। ওরা দেশের আইন ব্যবসা এমনকি প্রশাসন নিয়ন্ত্রণ করে। ওদের সাথে মোকাবেলা করতে গেলে তোমাকে অনেক শক্তিশালী টিম নিয়ে নামতে হবে। তবে আমি জানি তুমি তা পারবে, কারণ শ্যাডো যে দুর্বল নয় তার প্রমাণ আমি পেয়ে গেছি। ঠিক আছে, তুমি এখন সেই ব্যক্তির নাম বলো। মনিরুল শেখ সন্ত্রাসবাদীদের গুরু। ওর নেতৃত্বে আন্ডারওয়ার্ল্ডের পুরো ইন্টারনেট কাজ করে। আমি একদিন ট্রেনে করে যাচ্ছিলাম, আর আমার টাকার ব্যাগটা হারিয়ে গিয়েছিল। সেই ব্যাগে আমার বাবার চিকিৎসার জন্য 20,000 টাকা ছিল। মনটা খুব খারাপ। স্টেশনে বসেছিলাম, আমাকে দেখে ইমরান মির্জা এগিয়ে আসে আর মন খারাপের কারণ জানতে চায়। আমি তাকে সমস্ত কথা খুলে বলি। তারপর ও বলে আমাকে ওদের দলে যোগ দিতে। আমি প্রথমে বুঝতে পারিনি কী দল। আমি তো ভেবেছি কোনো ভালো কাজ, কারণ সেই সময় আমি একটা কাজও খুঁজছিলাম। ভালো স্যালারি হবে, সম্মান থাকবে। ও আমাকে বলেছিল তাদের কাছে কাজ করলে আমি নাকি সবটাই পাবো। আমি সে আশা ইমরান মির্জার সাথে সেই দলে যোগ দিই, কিন্তু পরবর্তীকালে সব কিছু বুঝতে পারি। আর কাজ করতে গিয়েই সেই ভদ্রলোকের নাম আমি শুনেছি, কিন্তু তার সামনাসামনি হওয়ার কখনো সুযোগ আমার হয়নি। নামটা শোনার সাথে সাথে নীরবের অতীতের কিছু কথা মনে পড়ে গেল। নামটা তার নিজের বাবার মুখ থেকে শুনেছিল। তখন তার বয়স মাত্র 13 ছিল, কিন্তু এই 26 বছর বয়সেও ও সেই নামটা ভালো করে মনে আছে। নীরব চুপচাপ বসে আছে দেখে কাশেম বলল, কি হলো? আমি যে তোমাকে সব কিছু সত্যি বললাম, এবার তুমি বলো পারভিন কোথায় আছে? আমি তোমাকে ঠিকানা দিচ্ছি। পারভিনকে আমি আমার নিজের বোনের মতোই ভাবি। আমি আশা করছি তুমি তার কোনো ক্ষতি করবে না। তবে যদি তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করো, তার শাস্তি যে কি ভয়ঙ্কর হবে তা তুমি কল্পনাও করতে পারো না। বিশ্বাস করো, ও আমার মন জুড়ে আছে। তাই ওর সাথে বেমানে করার আগে আমার জন্য মৃত্যু হয়। কাশেমের কথাই বুঝতে নীরবের 1 সেকেন্ডও সময় লাগলো না। নীরব কাশেমকে ঠিকানা দেয়। এদিকে পুতুলের সাথে যে নীরবের একটা সম্পর্ক তৈরি হয়েছে সেটাও বুঝতে পারছে শাহজাহান চৌধুরী। দুজনকে প্রায় দেখা যায়। এমনিতেই সে শুনেছে ছেলেটা খারাপ নয়। সে শহরকে পরিবর্তন করতে চাইছে। খুব সাহসী আর কর্মঠ একটা যুবক। হয়তো সে পারবে। তাই তার মেয়ে যদি তাকে ভালোবাসে, সে কখনো তাকে বাধা দেবে না। তবুও শাহজাহান চৌধুরী পুতুলের মন পরীক্ষা করার জন্য বলল, পুতুল, আমার বন্ধুর ছেলে আদিত্য কানাডায় থাকে, কালকে ফিরেছে। তুমি এয়ারপোর্টে তাকে রিসিভ করতে যাবে। বাবার কথাই পুতুল বিরক্ত হয়ে বলল, তোমার বন্ধুর ছেলে আসবে তো, আমি কেন যাব? তার কারণ তুমি যাবে। আদিত্যের সাথে তোমার বিয়ে আমি ঠিক করেছি। সামনের মাসে তোমাদের এঙ্গেজমেন্ট। বাবার কথা শুনে পুতুল বসা থেকে উঠে পড়ল আর বলল, বাবা, তুমি এটা ঠিক কাজ করনি। এইভাবে আমাকে না জানিয়ে কেন আমার বিয়ে ঠিক করেছো তুমি? মেয়ের কথায় বিরক্ত হয়ে শাহজাহান চৌধুরী বলল, কেন? তোমার বিয়ে ঠিক করে আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? না, অপরাধ করেননি, তবে আমার মতামত নেওয়া উচিত ছিল। তুমি তো জানো এখন আমি বিয়ে করতে চাইছি না। ঠিক আছে, তুমি যখন বিয়ে করতে চাইছো না, তখন আমি তোমাকে জোর করব না। তোমার জীবন, তোমার সিদ্ধান্ত। তবে তোমাকে একটা কথা বলে রাখছি, আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি মানে এই নয় তুমি তার অপব্যবহার করবে। তোমার পার্টনার পছন্দ করার ক্ষমতা তোমাকে আমি দিয়েছি, কিন্তু আমি আশা করি তুমি সঠিক পার্টনার নির্বাচিত করবে। কোনো মাফিয়াকে আমি আমার জামাই হিসেবে মেনে নেব না। কথাটা মনে থাকে যেন। কথাটা বলে শাহজাহান চৌধুরী চলে যেতে নিলে পুতুল চিৎকার করে বলল, বাবা, তুমি ভুল ভাবছো। ও মাফিয়া নয়, ও খুব ভালো। ওর জীবনে অনেক দুঃখ আছে। ওই শহরটাকে পরিবর্তন করতে এসেছে। তুমি তো জানো কিছু সন্ত্রাসবাদী আমাদের এই শহরটাকে কত ক্ষতি করতে চাইছে, আর ও এই শহরটাকে মুক্ত বাতাস দিতে চাইছে। আর তুমি ওকে মাফিয়া বলে আখ্যা দিচ্ছ। ও
তুমি তো জানো কিছু কিছু সময় খারাপ মানুষকে জব্দ করতে গেলে খারাপ কাজ করতে হয়, কাঁটা দিয়েই তো কাঁটা তুলতে হয়। মেয়ের কথায় শাহজাহান চৌধুরী হাসলো, তবে সে কিছু বলল না। আজকে পুতুলের মনটা খুব খারাপ, সে গেছে নীরবের সাথে দেখা করতে। পুতুল নীরবকে গিয়ে বলল, তুমি জানো বাবা আমাকে সন্দেহ করছে, তোমার আমার বিষয়ে বাবা জেনে গেছে। পুতুলের কথা শুনে নীরব বলল, কি জেনে গেছে তোমার বাবা? ওই যে আমি তোমায় পছন্দ করি সেই বিষয়টা। তাই নাকি? তুমি আমাকে পছন্দ করো? কই, আগে তো বলনি। আমি জানতাম না। তোমার বাবা কি করে জেনে গেল? নীরবের কথাই পুতুল রেগে যায় আর বলে, এই একদম ন্যাকামি করবে না, পুরুষ মানুষের ন্যাকামি না আমার পছন্দ নয়। তুমি জানো না মানে কি? হ্যাঁ, তুমি কি বলতে চাইছো তুমি জানো না তোমার কাছে বারবার ছুটে আসি, তুমি আমার অনুভূতি বুঝতে পারোনি, আর এখন ন্যাকামি করছো? তুমি কিচ্ছু জানো না তাই না? ইয়ার্কির একটা সীমা আছে স্যাডোকি বলে, আমি কিন্তু তোমায় ছেড়ে দেব না। তুমি যার কাছে বাহাদুরি দেখাও না কেন, আমার কাছে কিচ্ছু করতে পারবে না। পুতুলের কথা শুনে নীরব আস্তে আস্তে বলল, তাই নাকি ম্যাডাম? তোমার তো দেখছি অনেক ক্ষমতা। ক্ষমতা আছে। তুমি জানো আমি একজন মার্শাল আর্ট, স্কুলে আমি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম, সেই প্রাইজটাও এখনও আছে আমার কাছে। তুমি চাইলে আমি দেখিয়ে দিতে পারি। আর তাছাড়া তুমি তো দেখেছো আমি কিভাবে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে সাপোর্ট করেছি, তাহলে বলছো আমার ক্ষমতা নেই? অবশ্যই আছে। ওদের কথার মাঝে নীরবের ফোনে নোটিফিকেশন আসে, আর তাতে লেখা, ইফ ইউ ওয়েন্ট আনসার কাম অ্যালোন, ওল্ড পাওয়ার প্ল্যান্ট, 8 PM। নীরব কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। পুতুল জিজ্ঞাসা করলো, কে? নীরব ফোনটা পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, যে আমাকে খুঁজছে বা আমি যাকে খুঁজছি। এদিকে নীরবের ছোট বোন নিশি শেফালি বেগমকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে। রহিম মিয়া অনেকদিন আগেই মারা গেছে। শেফালি বেগমের কাছে নিশি থাকে। নিশি কলেজে 3য় বর্ষের ছাত্রী। ডাক্তারের চেম্বারে ঢুকে নিশি শেফালি বেগমকে বলল, ফুপি, তুমি এখানে বসো, আমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছি। নীরব টাকা পাঠিয়েছে? তুমি বসো, আমি এক্ষুনি আসছি। শেফালি বেগমকে ডাক্তারের চেম্বারে বসিয়ে নিশি গেল ব্যাংকে টাকা তুলতে, কিন্তু ব্যাংকের লিংক না থাকায় সে টাকা তুলতে পারছে না। মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এদিকে তার ফুফি শেফালি বেগম তাকে ফোন করেছে আর বলছে, কি ব্যাপার, তুই এখনো আসছিস না কেন? এইদিকে আমার সিরিয়াল আসতে চলেছে, এক্ষুনি আমার নাম ডাকবে। ফুপি, ব্যাংকের লিংক নেই, টাকা লেনদেন হচ্ছে না, তাই আমি অপেক্ষা করছি। তাহলে আমি ডাক্তার দেখাবো না, তুই চলে আয়, আমি বাড়ি যাব, আমার কিছু ভালো লাগছে না। কিন্তু ফুপি, তোমার শরীর ভালো নয়, তোমাকে ডাক্তার দেখাতেই হবে। নিশি যখন তার ফুপির সাথে কথা বলছিল তখনই ব্যাংক ম্যানেজার পাশ দিয়ে যাচ্ছিল। বিষয়টা তার নজরে পড়ে। সে নিশির উদ্দেশ্যে বলল, এক্সকিউজ মি, আমার মনে হচ্ছে আপনি ব্যাংকে টাকা তুলতে পারছেন না বলে চিন্তায় আছেন। আমি ব্যাংকের ম্যানেজার, আমি যদি আপনাকে হেল্প করি অসুবিধা আছে? সাজিদ আহমেদের কথায় নিশি অসহায় চোখে তার দিকে তাকালো আর বলল, আসলে আমার ফুপির শরীর খারাপ, আমি ডাক্তার দেখাতে এসেছি। ফুপিকে ডাক্তারের চেম্বারে বসিয়ে ব্যাংকে টাকা তুলতে এসেছি, কিন্তু এখানে লিংক পাওয়া যাচ্ছে না, যার ফলে টাকা আমি তুলতে পারছি না। আর আমার ফুপি বারবার ফোন করছে, আজকে যদি ডাক্তার দেখানো না হয় তাহলে অসুবিধা আছে, ফুপির শরীর এমনিতেই ভালো নয়। এই ডাক্তার আবার ক্যাশ টাকা নেয়, তাই ফোন পে করে করা যাবে না। আবার এই ডাক্তারের অ্যাপার্টমেন্ট সহজে পাওয়াও যায় না, 15 দিন পর তবে পেয়েছি। আজকে যদি বাড়ি ফিরে যাই তাহলে 15 দিন পর, তখন হয়তো ফুপির অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আর এমনিতে আমি বেশি ক্যাশ টাকা নিয়ে আসিনি, ভাবলাম সামনে ব্যাংক আছে, ওখান থেকে টাকা তুলবো। ব্যাংকে তো টাকা তুলতে পারছি না, আবার এটিএমটাও বন্ধ আছে। কি সমস্যা হয়ে গেল বলুন তো? নিশির কথা শুনে সাজিদ আহমেদ হাসলো আর বলল, সমস্যা নেই, আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি আমার ফোন নাম্বারটা লিখে রাখুন, যখন প্রয়োজন হবে আপনি আমাকে ফোন পে করে দিবেন। সজিদ আহমেদের কথায় নিশি খুব খুশি হলো আর বলল, অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ দিয়ে নিশি চলে গেল, কিন্তু সাজিদ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। 2 দিন পর নিশি তার টাকাটা সাজিদকে ফোন করে পে করে দিল। সাজিদ হাসলো আর মনে মনে বলল, আমি তো এটাই চাইছিলাম,
আমার মায়ের বৌমা আমি পেয়ে গেছি। 30 বছরের জীবনে এই প্রথম বসন্ত এলো। তুমি ওয়েট করো মেয়ে, খুব তাড়াতাড়ি আমার ঘরওয়ালি করে তোমায় নিয়ে আসছি। 2 দিন পর নিশি পড়তে বসেছিল। ঠিক সেই সময় তার ফোনটা বেজে উঠল। নিশি দেখলো সেদিনের সেই নাম্বার থেকে ফোন এসেছে। নিশি ফোনটা রিসিভ করলো আর বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর সেই দিনের সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। আমি কিন্তু আপনাকে টাকা পাঠিয়ে দিয়েছি। শুধু ধন্যবাদ দিলে হবে না, সামনাসামনি দেখা করতে চাই। দেখা করবে? সাজিদের কথায় নিশি এটুকু দুটানার মধ্যে পড়ে গেল। কি বলবে বুঝতে পারলো না। সে বলল, ঠিক আছে, দেখা করব, তবে কিছুদিন পর। কারণ পরশুদিন থেকে আমার সেমিস্টারের পরীক্ষা শুরু, তাই আমি এই মুহূর্তে দেখা করতে পারবো না। নিশির কথা শুনে সাজিদ আহমেদের সাথে সাথে বলল, সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। তোমার পরীক্ষা আমি জানতাম না, তাই ডিস্টার্ব করলাম। সরি। এখন রাখি, পরে কথা হবে। অল দ্য বেস্ট। পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। পরীক্ষা শেষ হতে নীতি ফোন করে সাজিদ আহমেদকে আর বলে, আসসালামু আলাইকুম স্যার, আপনি আমাকে ফোন করেছিলেন আর দেখা করতে চেয়েছিলেন। আমার পরীক্ষা হয়ে গেছে, আপনি চাইলেই আমি দেখা করতে পারি। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে ম্যাডাম, কালকে বিকাল 5টায় রুহি রেস্টুরেন্টে। জায়গাটা নিশ্চয়ই চেনো? চিনি, আমাদের কলেজের পাশেই। আমি ঠিক সময় চলে যাব। ঠিক 5টার মধ্যে নিশি সেখানে চলে যায়। সাজিদ একটু দেরি করে আসে, দেখে নিশ্চয়ই বসে আছে। সাজিদ এসেই বলল, সরি ম্যাডাম, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কোনো ব্যাপার নয়, আমি একটু আগে এলাম। বলুন ম্যাডাম, কী খাবেন? আপনি অর্ডার করুন। ওকে ম্যাডাম, আমার পছন্দের মেনুতে আপত্তি নেই। না, আপত্তি থাকবে কেন? সাজিদ 2 প্লেট বিরিয়ানি অর্ডার করলো। খাওয়া শেষ হলে সাজিদ বলল, ম্যাডাম, যদি অনুমতি দেন তাহলে দুটো কথা বলতে পারি? অবশ্যই। আমার বয়স 30 বছর। এমনিতে আমরা ছেলেরা ন্যাকামি পছন্দ করি না, তাই পরিষ্কার করে একটা কথা বলছি, আমি আপনাকে পছন্দ করি। যেদিন প্রথম দেখি সেদিনই আপনাকে আমার ভালো লেগেছে। আমার পরিবার থেকে এমনিতেই বের কথা বলছি। বাবা মা এই ব্যাপারে সব কিছুর সিদ্ধান্ত আমার উপর ছেড়ে দিয়েছে। আজ পর্যন্ত আমার লাইফে আমি সেভাবে কোনো মেয়েকে গুরুত্ব দেইনি। যেটুকু প্রয়োজন সেটুকু কথা বলেছি, তাই হয়তো আমার জীবনে প্রেম আসেনি। কিন্তু যেদিন তোমায় প্রথম দেখলাম সেদিন আমার ভালো লেগেছিল। হয়তো তুমি জানো না, ব্যাংকে যে দিন তুমি টাকা তুলতে পারছিলে না বলে অসহায় মুখ করে দাঁড়িয়েছিলে, তোমার ফেসটা আমার খুব ভালো লেগেছিল। তাই তোমার অজান্তেই তোমার একটা ফটো আমি সেদিন তুলে নিয়েছিলাম। তারপর মাকে দেখিয়েছিলাম মায়ের পছন্দ আছে। মা কথা বলতে বলেছে। সেদিন ফোনটা সেই কারণে করেছিলাম, কিন্তু তুমি যখন বললে পরীক্ষা, তাই আর বিরক্ত করিনি। যাকে নিজে থেকে যখন ফোন করেছেন তখন একটু আমি আশাবাদী। আশা করি আমাকে নিরাশ করবেন না। সাজিদের কথা শুনে নিশি কিছুক্ষণ চুপ করে রইল। সাজিদ পুনরায় জিজ্ঞাসা করলে নিশি বলল, দেখুন, আমার পরিবারে আমার বড় ভাই ছাড়া আর কেউ নেই। খুব ছোটবেলায় আমার বাবা মাকে কিছু দুষ্কৃতী গুলি করে মেরে ফেলে। তারপর আমার বড় ভাইয়ের হাত ধরে সেখান থেকে চলে আসি আমি। আমাদের বাড়িতে কাজ করতো, সেই চাচার বাড়িতে আশ্রয় পায়। চাচা এখন নেই, মারা গেছে। তার বোন আমাদের সাথে থাকে, তাকে আমি ফুপি বলি। সেই দিন ফুপিকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তারপর তো ব্যাংকে গিয়ে আপনার সাথে আলাপ। আমার বড় ভাই আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে, তাই এই ব্যাপারে সিদ্ধান্ত আমার ভাইয়া নেবে। আপনি ভাইয়ের সাথে কথা বলুন, যদি ভাইয়ের মত থাকে আমার কোনো আপত্তি নেই। নিশির কথা শুনে সাজিদের মনটা খারাপ হয়ে গেল। সে বলল, সরি, আমি জানতাম না তোমার পরিবারে এসব ঘটনা। যাই হোক ম্যাডাম, আমি না জেনে তোমাকে কষ্ট দিয়ে ফেললাম, কিছু মনে করো না। তোমার বড় ভাইয়ের ফোন নাম্বারটা দিবে, আমি তার সাথে কথা বলে নেব। যদি ভাইয়া মত দেয় তবে আমাদের সম্পর্ক পরিণতি পাবে, তা না হলে আমি আর তোমাকে বিরক্ত করব না। খুব ভালো লাগলো সত্যিটা বললে। আর যদি সৃষ্টিকর্তা আমাদের জুটি তৈরি করে থাকে তাহলে অবশ্যই আমাদের বিয়ে হবে, আর তা আমাদের 2 ফ্যামিলি সম্মতেই হবে। এদিকে সন্ধ্যা হালিমপুর শহরের পুরনো পাওয়ার হাউস অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে। ভাঙা মেশিনগুলো এখনও পড়ে আছে। ভেতরটা পুরো অন্ধকার। নীরব ভেতরে ঢুকলো। চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ একটা কণ্ঠস্বর তার কানে ভেসে এলো,
অন্ধকার থেকে এক ব্যক্তি বেরিয়ে এলো, তার নাম মনিরুল শেখ। বয়স এখন 33 বছর। যে মানুষটাকে সচরাচর সামনে থেকে কেউ সেভাবে দেখেনি, কিন্তু তার নামটাকে সকলেই ভয় পায়। নীরব এই মানুষটার সাথে খুব পরিচিত। আজ থেকে 13 বছর আগে এই মানুষটার জন্যই তার জীবনে অন্ধকার নেমে এসেছিল। সে চাইছিল আন্ডারওয়ার্ল্ডের সে বিখ্যাত মানুষটা, যার জন্য সে সব কিছু হারিয়েছে, তার সামনাসামনি হতে এত তাড়াতাড়ি যে সুযোগ আসবে সেটা কল্পনা করতে পারেনি। একবার শুধু কিছুক্ষণের জন্য সে মনিরুল শেখকে দেখেছিল, তাও 13 বছর আগে। তখন তরতাজা এক যুবক, আজ বয়স বাড়ল সেইভাবে এখনও কমেনি। আজকে আবার 13 বছর পর দুজনের সামনাসামনি, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আবার পুনরায় একটা যুদ্ধ শুরু হলো। মনিরুল শেখ তার দিকে তাকিয়ে হেসে বলল, তুমি তোমার বাবার মতো এক ঘুয়ে হয়েছ। নীরবের চোখ পুরো বদলে গেছে। সে মনিরুল শেখের দিকে তাকিয়ে উত্তর দিল। সেটাই তো স্বাভাবিক। মনিরুল তার কথাই হালকা হেসে উত্তর দিল, খুব ভালো কথা। তুমি নিশ্চয়ই জানো তোমার বাবা মাকে আমি শেষ করেছি। তার কারণ তোমার বাবা আমার কথা শুনতে চাইছিল না। এই ফ্যাক্টরিটা ভেঙে আমি ওখানে বিল্ডিং তৈরি করতে চেয়েছিলাম, যেখানে ফ্ল্যাট তৈরি করে কোটি কোটি টাকা দামে বিক্রি করব, কিন্তু তোমার বাবা কিছুতেই তার অংশ ছাড়ছিল না। আমার কাছে আর কোনো অপশন ছিল না তোমার বাবাকে খুন করা ছাড়া। তবে তোমার মাকে খুন করার ইচ্ছা ছিল না, কিন্তু সে সব কিছু জেনে ছিল, তাই তোমার মাকেও গুলি করে মেরে দিয়েছি। আর আমি জানতাম সেই ভোরেই তোমরা দুই ভাই বোন বাড়ি থেকে চলে গিয়েছিলে। অনেক খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। তারপর তুমি যখন কলেজে ইমরানের সাথে ঝামেলা করেছিলে, তখন তোমার সম্বন্ধে তথ্য জানার জন্য আমি সেই কলেজে গিয়েছিলাম। সেখানে তোমার ভুল ঠিকানা দেওয়া ছিল, তবে তোমার নাম আর তোমার বাবার নাম দেখে বুঝতে পেরেছিলাম তুমি আজাদ মোল্লার ছেলে। শুনলাম তুমি নাকি এই শহরকে দূষণমুক্ত করতে চাইছো, আমাদের মতো সন্ত্রাসীদের হাত থেকে এই শহরের মানুষগুলোকে শাস্তি দিতে চাইছো। মনিরুল শেখের কথা শুনে নীরব বলল, হ্যাঁ, একদমই তাই। আমি এই শহরে ফিরে এসেছি শুধু তোমাদের মতো মানুষগুলোকে শেষ করতে, যারা রাত্রিবেলা এই শহরকে কুলসিত করছে। অন্ধকারের সম্রাট হয়ে তোমাদের মতো ক্রিমিনালদের আমি শেষ করতে চাই, মিস্টার মনিরুল শেখ। তুমি ভুল করছো। এই শহরে একজন রাজা থাকবে আর তারই রাজ্য চলবে। আর কেউ যদি মাথা তুলে কথা বলে তার পরিণতি কী হবে সেটা সবাই তখন বুঝতে পারবে। নীরব চোখ তুলে মনিরুলের দিকে তাকালো আর বলল, ঠিক আছে, দেখা যাক। লড়াই হোক ময়দানের যুদ্ধে, কে জয়ী হয়। তুমি ভাবছো এটা একটা সামান্য যুদ্ধ, কিন্তু না, এটা একটা ভয়ঙ্কর যুদ্ধ। তার কথার সাথে সাথেই কিছু সশস্ত্র বাহিনী এগিয়ে গেল নীরবের দিকে। নীরবের কোনো ভয় নেই, সে দাঁড়িয়ে আছে। সে হালকা হেসে মনিরুল শেখের উদ্দেশ্যে বলল, তুমি কি জানো আমি সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকি। ঠিক তখনই ওপারে করিডোরে একটা ছায়া দেখা গেল। পুতুল চৌধুরী সেই বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আর নীরবের উদ্দেশ্যে বলল, তুমি একা নও, আমি সব সময় তোমার সঙ্গেই থাকবো। পুতুলের আশঙ্কিক কথাই মনিরুল শেখ থমকে গেল। খেলার নিয়ম সম্পূর্ণ বদলে গেল। মনিরুল শেখের চোখ কঠিন হয়ে গেল। নীরব সাথে সাথে তার সামনে থাকা ব্যক্তিদের আঘাত করতে লাগলো। চারিদিকে তখন গুলির শব্দ শোনা যাচ্ছে। পুতুল চৌধুরী উপর থেকে নিখুঁতভাবে ফায়ার করছে। মনিরুল শেখ পিছিয়ে যেতে নীরবের উদ্দেশ্যে বলল, ইন্টারেস্টিং, খুব নিখুঁতভাবে টিম তৈরি করছো। এটা টিম নয় মিস্টার চৌধুরী, এটা একটা হিসাব। একজন ছুরি নিয়ে নীরবের পেছনে আঘাত করতে গেলে সে সাথে সাথেই সরে যায়, আর ছুরিটা সেই ছেলেটির বুকে লাগে। কয়েক মিনিটের ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে আবার থেমে গেল। সবাই লুটিয়ে পড়েছে। মনিরুল শেখ একা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মনিরুল শেখ হাততালি দিয়ে নীরবের উদ্দেশ্যে বলে উঠল, তুমি সত্যিই আলাদা, তাই অনেক আগে থেকেই তোমার খোঁজ নিচ্ছিলাম। হয়তো খোঁজ নিলে আমি পেয়েও যেতাম, কিন্তু আমি চাইছিলাম তুমি কত দূর যেতে পারো সেটা দেখতে চাই। মনিরুল শেখের কথা শুনে নীরব তার দিকে এগিয়ে গেল আর বলল, ভুল করেছিলে, আর আজকে আমি সেটা ঠিক করব। মনিরুল শেখ এবার সিরিয়াস। দুজনে মুখোমুখি দাঁড়িয়ে এক চূড়ান্ত যুদ্ধ শুরু হতে চলেছে। দূরে পাওয়ার হাউসের ভাঙ্গা মেশিন থেকে
টিপটপ পানির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। দুজনের মধ্যে কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর মনিরুল শেখ প্রথমে আঘাত করলো নীরবকে। খুব মারাত্মকভাবে আঘাত পেল ও। নীরব এটা বুঝতে পারল এর লড়াই অন্যদের মতো অতটা সহজ হবে না, তাকে মোকাবেলা করতে হবে। সেও পাল্টা আঘাত করলো, যত রকমের পারল চেষ্টা করলো। মনিরুল শেখ হঠাৎ হেসে উঠল আর বলল, খুব ভালো ট্রেনিং নিয়েছো, কিন্তু আমার মতো নয়। কথাটা শোনার সাথে সাথে নীরবের মাথা যেন আগুন জ্বলে গেল। সে আর অপেক্ষা করতে পারল না, সাথে সাথেই মনিরুল শেখকে চাকিয়ে তাকে মাটিতে আছাড় মারল। কয়েক সেকেন্ড পর বুকের উপর উঠে দাঁড়ালো, তারপর ঠান্ডা গলায় বলল, তুই ভুলে গেছিস আমি শুধু ট্রেনিং প্রাপ্ত নই, আমি তোর জন্য সব কিছুই হারিয়ে ফেলেছি। কথাটা বলে সে একের পর এক আঘাত হানতে শুরু করলো। মনিরুল শেখের এই প্রথম নিজেকে দুর্বল মনে হলো। সে তো সবসময় প্রতিপক্ষকে দুর্বল মনে করত, কিন্তু আজকে সে তো নিজেই দুর্বল হয়ে গেল। মনিরুল শেখের মুখে রক্ত, তার শ্বাস বন্ধ হয়ে আসছে, সব কিছু দেখছে, সব যেন অন্ধকার লাগছে তার। সব কিছু শেষ হয়ে গেল। শেষ আঘাতটায় নিবারণ করবে এই খেলা শেষ। কোথায় মনিরুল শেখ হঠাৎ ফিসফিস করে বলল, তুই আমার শেষ করে দে, দেখ তুই আমার মতো হতে পারিস কি না। কয়েক সেকেন্ড নীরব। তারপর নীরবের মনে পড়ে গেল অতীতের কথা। চোখের সামনে বাবা মাকে গুলি করা, মায়ের আর্তনাদ, সে আর নিজেকে ধরে রাখতে পারল না। মনিরুল শেখের মুখের ভেতর একটা লাথি মারল। তখন উপর থেকে পুতুল চিৎকার করে বলে উঠল, এবার থামো নীরব, তুমি কিন্তু ওর মতো নও। পুতুলের একটা কথায় নীরবের হাত থেমে গেল, সে শান্ত হয়ে গেল। তারপর সে মনিরুল শেখের বুক থেকে নিজেকে সরিয়ে নিল। মনিরুল শেখ বলল, কিরে, তুই শেষ পর্যন্ত আমাকে মারতে পারলি না। না, তোর মৃত্যু আমার হাতে নেই, তোর বিচার হবে সবার সামনে, মানুষের আদালতে। হঠাৎ পুলিশের গাড়ির হর্ন শোনা গেল। পরিশেষে মনিরুল শেখকে গ্রেপ্তার করলো। মনিরুল শেখ নীরবকে উদ্দেশ্য করেই বলল, তুই ভাবছিস এটা শেষ? না, এটা শেষ নয়, আজ থেকে শুরু। তবে এবার থেকে নিয়ম আমার মতো হবে, আমি সব কিছু পরিচালনা করব। নীরব চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। পুতুল তার সামনে এলো আর বলল, এবার কি হবে? এবার শহরটাকে আলোয় ফেরাতে হবে। হালিমপুর শহরটি নতুন সূচনার দিকে এগিয়ে যাচ্ছে, আর শ্যাডো কিং অন্ধকার নয়, আলোর জগতে নিজের জায়গা তৈরি করবে। পুলিশ মনিরুল শেখকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, তার হাতে হাত করা। সে নীরবের দিকে তাকিয়ে বলল, তুমি জিতে গেছো, তুমি আজাদ মোল্লার যোগ্য উত্তরসূরি। তোমার দাদুর তৈরি কারখানা আমি তো আর ফিরিয়ে দিতে পারবো না, কারণ ওখানে ফ্ল্যাট তৈরি করা হয়েই গিয়েছে এবং অনেক আবাসিক ওখানে থাকে। তাই আমার একটা জায়গা আছে, তুমি যদি চাও সেখানে পুনরায় তুমি তোমার দাদু তৈরি করা ফ্যাক্টরি শুরু করতে পারো। ওই জায়গায় মালিক আমি নয়, আমি এক অসহায় বৃদ্ধাকে মেরে সেই জায়গাটা দখল করেছিলাম। পরবর্তীকালে তার মেয়ে আমার নামে কেস করে, কিন্তু তার মেয়ে কেসে যেতে এই জায়গাটা সে আবার বিজনেসম্যান ও শাহজাহান চৌধুরীকে বিক্রি করে দিয়েছে। তুমি যদি চাও এই জায়গাটা শাহজাহান চৌধুরীর কাছ থেকে কিনে নিতে পারো, কারণ আমি দেখতে পাচ্ছি তুমি ওর মেয়েকে ভালোবাসো। ভবিষ্যতে ও তোমার আত্মীয় হবে, তাহলে তোমার সুবিধা হবে। মনিরুল শেখের কথায় নীরব কিছু বলল না। পুতুল বলল, তুমি জিতে গেছো। ও, আর আমি বাবার সাথে এই ব্যাপারে কথা বলবো। তুমি তোমার দাদুর আর বাবার স্বপ্ন পূরণ করো, আমি সর্বদা তোমার সাথেই থাকবো। কিন্তু তার আগে একটা কথা নীরব। পুতুলের কথা শুনে নীরব তার দিকে তাকালো আর বলল, কি বলছো? একটা প্রশ্ন করি, খুব জানতে ইচ্ছে করছে। বলো। তুমি কি কখনো অন্ধকারের সম্রাটের তকমা থেকে বেরিয়ে আসতে পারবে না? পুতুলের কথা শুনে নীরব গম্ভীর কণ্ঠে বলল, না, আমি কখনো অন্ধকারের সম্রাট থেকে মুক্ত হতে পারবো না। আমি যদি মুক্ত হয়ে যাই তাহলে এই শহরটাকে কেউ পরিষ্কার করতে পারবে না। কেটে গেল কয়েক মাস। হালিমপুর শহরটি আবার আগের জায়গায় ফিরে এসেছে। সংবাদপত্রের শিরোনামে প্রতিদিন কিছু না কিছু কেলেঙ্কারি বেরিয়ে আসছে। মনিরুল শেখ ধরা পড়ার পর থেকে আরও বেশি পরিমাণে সেটা দেখা দিয়েছে। আন্ডারওয়ার্ল্ডে মোটামুটি এখন ধ্বংসের পথে। রাতের শহরে নীরব বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছে, চারিদিকে আলো। তার মনে হচ্ছে এই আলো নিচে অন্ধকার ঘর করে আছে। ঠিক সেই সময় তার ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করে সে সালাম জানায় আর জিজ্ঞাসা করে,
হ্যালো, আমি কি নীরব মোল্লার সাথে কথা বলছি? হ্যাঁ, আমি নীরব মোল্লা বলছি। আপনি কে? আমি সাজিদ আহমেদ বলছি। আপনার বোন নিশি আমাকে আপনার ফোন নাম্বার দিয়েছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমার ফুপির কিছুদিন আগে বিষয়টা বলেছিল। এখন বলুন, আপনি কি জানতে চাইছেন? আমার কাছে আপনার সম্বন্ধে কিছু তথ্য উঠে এসেছে। এটা কি সঠিক? হুম, সঠিক। তাহলে আপনি কি চাইছেন আমার বোনকে বিয়ে করবেন না? আমি কি বলেছি সে কথা? আমি শুধু জানতে চাইছিলাম। তবে এখানে আমার কোনো সমস্যা নেই। আপনার বোন আমাকে সব কিছু বলেছে। আমি জানি আপনি পরিস্থিতির শিকার। তবে আপনি যেটা চেয়েছিলেন সেটা নিশ্চয়ই সম্পূর্ণ করতে পেরেছেন। তাই আশা করি আপনার নামে আগে যে তকমা শেডো কিং, সেটা নিশ্চয়ই আর শুনতে হবে না। আমি কথা দিতে পারছি না। পরিস্থিতি যদি আবার সেই রকম হয়, তো আমি আবার একই জায়গায় চলে আসতে পারি। তাই খুব বেশি আশা আমার কাছ থেকে করবেন না। আর আপনি যদি আমার বোনকে প্রকৃত ভালোবাসেন, নিশ্চয় আপনি বিষয়টা বুঝবেন। ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। তবে একটা কথা আপনাকে রাখতে হবে। কি কথা বলুন? ভবিষ্যতে যদি এরকম পরিস্থিতি আসে, আমি কিন্তু আপনাকে সকল কাজে সাহায্য করব। আপনি কিন্তু আর না করতে পারবেন না। সাজিদ আহমেদের কথায় নীরব হাসলো আর বলল, কি বলছেন আপনি? সবাই চাইছে আমি এই জগৎ থেকে ফিরে আসি, আর আপনি বলছেন পরিস্থিতি যদি কখনো আসে, আপনি আমার পাশে থাকবেন? অবশ্যই থাকবো। যে মানুষে ভালো করে তাকে সঙ্গ দেওয়া আমার উচিত। এতে সৃষ্টিকর্তার দোয়া পাওয়া যায়। তাই আপনার মতো মানুষের পাশে আমি থাকতে চাই। সাজিদের কথা শুনে নীরব পুনরায় হাসলো আর বলল, ধন্যবাদ আপনাকে আমাকে বুঝতে পারার জন্য। আর যদি পরিস্থিতি আসে, আর যদি আপনার সাহায্য দরকার পড়ে, অবশ্যই আমি নেব। আর খুব তাড়াতাড়ি আমি আমার বোনকে এই শহরে নিয়ে আসছি। এখান থেকে আমি আমার বোনের বিয়ে দিতে চাই। অবশ্যই আমার পরিবারের তরফ থেকে কোনো সমস্যা হবে না। কথাটা বলে নীরব ফোন কেটে দিল। কিছুক্ষণ পরে নীরবের ফোনে আরও একটা ফোন আসে। তার ছোট বোন নীরব ফোনটা রিসিভ করে ও পাশ থেকে তার বোন নিশি বলল, ভাইয়া, তোকে কেউ ফোন করেছিল? নিশির মনের কথা নীরব জানতো, কারণ শেফালি বেগম ওকে আগেই বলে রেখেছিল। তাই সে বোনের সাথে মজা করার জন্য বলল, কেন, কারো ফোন করার কথা ছিল? একজন বলেছিল তোকে ফোন করবে, তাই আমার কাছ থেকে নাম্বার চেয়েছিল। সেই কারণে জিজ্ঞেস করছিলাম। সত্যি বলছিস কেউ ফোন করেনি? যে ব্যক্তিকে তুই ফোন নাম্বার দিয়েছিলিস, সেই ব্যক্তির নাম কি সাজিদ আহমেদ? হুম। হুম, ওই ব্যক্তি কিছুক্ষণ আগেই ফোন করেছিল, আর আমাকে আমার পার্সোনাল বিষয় কিছু প্রশ্ন করছিল। আমি কি করি এইসব জানতে চাইছিল। আর তুই তো জানিস আমি আমার সম্পর্কে কোনো ইনফরমেশন কাউকে দিই না। তাই আমি বিরক্ত হয়ে ফোন কেটে দিয়েছি। বল, ঠিক করিনি? ও তো তোর সম্বন্ধে অনেক কিছুই জানে, এসব তো জিজ্ঞাসা করবে না। কিন্তু কথাটা শেষ করার আগেই নীরব বলে উঠল, কিন্তু ও আমার সম্বন্ধে জিজ্ঞাসা করবে না তো কার সম্বন্ধে জিজ্ঞাসা করবে? ভাইয়া, একটা ঘটনা ঘটেছে যেটা তোকে বলিনি। তারপর নিশি নীরবকে ব্যাংক সাজিদের কথা সাথে আলাপ পরবর্তী সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে নীরব বলল, তাই বুঝি ওই বেটা আমাকে ফোন করেছে? আচ্ছা, সত্যি করে বল, তোর ছেলেটাকে পছন্দ আছে? যদি থাকে আমি কিন্তু আপত্তি করব না। আর তুই আমার উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিস। তুই প্রচুর বোকা। নিজের জীবনের সিদ্ধান্ত কখনো কারোর উপর ছেড়ে দেয় না। এখন বল সত্যিটা। যদি পছন্দ করিস, তাহলে অবশ্যই আমি দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেব। আর যদি না করিস, তাহলে বিষয়টা এখানেই ক্লোজ করে দেব। নীরবের কথা শুনে নিশি কিছুক্ষণ মৌন রইল। নীরব পুনরায় প্রশ্ন করলে নিশি বলে, ভাইয়া, তুই যা সিদ্ধান্ত নিবি সেটাই হবে। তাহলে আমার পছন্দ নয়। এবার বল, তোর মনের কথা কি? ও কিন্তু ভালো ছেলে, আমি খবর নিয়েছি। নিশির কথায় নীরব হেসে ফেলল আর বলল, পাগলি মেয়ে, আমি জানি ও ভালো ছেলে, আমার পছন্দ আছে। আর আমি এও জানি তুই ওকে পছন্দ করিস। আমি শুধু তোর সাথে মজা করছিলাম। 1 মাস পর তোদের বিয়ে হবে। আমি দাঁড়িয়ে থেকে আমার বাবা মার যেখানে স্মৃতি জড়িয়ে আছে, আমরা 2 ভাই বোনও সেখানেই শৈশব কাটিয়েছি, সেই শহরেই তোদের আমি বিয়ে দেব। নীরব কথাটা বলে ফোন কেটে দেয়। লজে ছাদে দাঁড়িয়ে নীরব অতীতে বাবা মা আর
ছোট বোনকে নিয়ে সেই খুশি দিনগুলোর কথা চিন্তা করছে। ঠিক তখনই পুতুল তার পাশে এসে দাঁড়ালো আর বলল, এত রাতে তুমি এখানে দাঁড়িয়ে ঘুমাবে না? রাতে এই শহর ঘুমায় না, তাই আমিও ঘুমাই না। তুমি অনেক বদলে গেছো নীরব। নীরব তার দিকে তাকালো আর বলল, বদলানোর দরকার ছিল। আমি জানি না, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কি কথা? বাবা বলছিল ওই জায়গাটার কথা, তুমি তোমার দাদুর তৈরি করা ফ্যাক্টরিটা আবার শুরু করতে চাও। কাগজপত্র রেডি করেছে, তোমায় দিয়ে দেবে। আমি চাই তুমি এই বিজনেসটা মন দিয়ে করো। তোমার দাদুর তৈরি করা ফ্যাক্টরি, যেটা তোমার বাবা এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছিল। আমিও চাই সেটাকে তুমি আবার নতুন করে শুরু করো। আমার সমর্থন সবসময় তোমার সাথেই থাকবে। ধন্যবাদ পুতুল, আমার লাইফে তোমাকে থাকার জন্য। তুমি আমায় অনেক সহযোগিতা করেছো, তোমাকে কখনো ভুলতে পারবো না। পুতুল এখন নীরবের কাছে সরে এলো আর আস্তে করে বলল, কে বলল আমি তোমাকে ভুলতে দেব? সারা জীবন আমি তোমার জীবনের সাথে জুড়ে থাকবো, তোমার ছায়া হয়ে তোমার সাথেই থাকবো। ওকে ম্যাডাম, তাই হবে। তারপর দুজনেই কিছুক্ষণ নীরব। হঠাৎ করে নীরবের ফোনটা বেজে উঠল। দেখলো একটা অপরিচিত নাম্বার। নীরব ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে বলল, হ্যালো কিং, আমরা কথা বলতে চাই। নীরবের চোখ সরু হয়ে গেল। সে বলল, কে বলছেন? নীরবের কথা শুনে অপরিচিত ব্যক্তি বলল, যারা ছায়ার আড়াল থেকে ছায়াকে নিয়ন্ত্রণ করে। কয়েক সেকেন্ড নীরব, তারপর অপরিচিত ব্যক্তিটি বলল, লোকেশন পাঠাচ্ছি, একাই আসবেন। কথাটা বলে সে ফোনটা কেটে দিল। পাশ থেকে পুতুল বলল, মনে হয় নতুন শত্রু। বুঝতে পারছি না, হয়তো কেউ আড়ালে ছিল, এতদিন যে সামনে আসতে চাইছে। যেই আসুক, আমি কিন্তু সব সময় তোমার সাথেই থাকবো। অনেক প্রেমিকা চায় যে তার প্রেমিক স্বাভাবিক জীবনে ফিরে আসুক। নীরবের কথাই পুতুল হাসলো আর বলল, আমি তো জানি তুমি স্বাভাবিক জীবনেই আছো। তুমি শুধু এই শহরটাকে বাঁচাতে চাও, শহরের মানুষগুলোকে ভালো রাখতে চাও। তোমার এই আত্মত্যাগ শহরের মানুষ কখনো ভুলে যাবে না। আর ভালোবাসার মানুষটা যখন ভালো কাজ করছে, তখন তো তাকে সহযোগিতা করতেই হবে। তাহলে অন্ধকারে সম্রাট এই তকমাটা কিন্তু আমার কখনোই খুঁজবে না। কথা শুনে পুতুল হাসলো আর বলল, যদি শহরটাকে ভালো রাখার জন্য এই বদনাম সহ্য করতে হয়, ক্ষতি কি? তুমি তাই করবে, আর আমি তোমার সহধর্মিণী হয়ে তোমার পাশে তোমার সাথেই থাকবো। তারপর হাসতে হাসতে পুতুল নীরবকে জড়িয়ে ধরলো আর বলল, কি ব্যাপার মিস্টার নীরব মোল্লা? আমি তোমার সহধর্মিণী হব না? তোমার কেউ আছে জীবনে? তাহলে বলো, আমি আর তোমায় ডিস্টার্ব করব না কখনো। পুতুলের কথায় নীরব কিছু বলছে না। সে চুপচাপ দাঁড়িয়ে আছে, এমনকি পুতুলকে জড়িয়ে ধরছে না। পুতুল চাইছিল নীরব তাকে জড়িয়ে ধরুক, কিন্তু নীরব কোনো রেসপন্স করছে না। কিছুক্ষণ পরে পুতুল বিরক্ত হয়ে নীরবকে ছেড়ে দিল আর বলল, সরি, আমার ভুল হয়ে গেছে। আমার মনে হয় তুমি অন্য কারোর। কথাটা বলে চলে যেতে নিলে নীরব তাকে কাছে টেনে নেয় আর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, মিসেস নীরব মোল্লা, আমার জীবনে কেউ কখনো ছিল না। যেদিন প্রথম তোমায় দেখি, সেই দিন তোমার প্রতি যে অনুভূতি ছিল আজও আছে। তুমি আমার সহধর্মিণী, আর এই অন্ধকারের সম্রাটের সাথে তোমাকে সারা জীবন আটকে রাখবো, কখনো মুক্ত হতে দেব না। আমার অত্যাচার তোমাকে প্রতি পদে পদে অনুভব করতে হবে। তুমি রাজি আছো তো? নীরবের কথায় পুতুল মাথা নেড়ে সম্মতি জানালো। এই গল্পের কাহিনী এখানেই শেষ।